Samantara, good morning. Rima, good morning. Hello, Rithi. Okay. Good morning to all of you. Okay. ঠিক আছে, তো আজকে আমি কি করাবো, হয়তো রিমা হয়তো কোনো আমি নাম করছি না, ঠিক আছে, তার মেসেজটা কপি করে আমাকে পেস্ট করে দিয়েছে, আমি আর নাম করলাম না এখানে অন পাবলিক, ঠিক আছে। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। আজকে করাবো কি, আজকে করাবো মক টেস্ট 6-এর যে দুটো প্রবলেম বাকি ছিল, ঠিক আছে, যে দুটো প্রবলেম বাকি ছিল ওই দুটো প্রবলেম করাবো, তারপরে আমি কম্প্যাকশন অফ সয়েল স্টার্ট করবো। তো মক 6-এর যে দুটো প্রবলেম বাকি ছিল তার মধ্যে একটা প্রবলেম ছিল কিসের ওপর, একটা প্রবলেম ছিল ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথডের ওপর, মানে ইউনিট ওয়েট বার করার যে ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথড, সেই ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথডের অঙ্কটা ছিল। তো অঙ্কটা কি ছিল, 4 নম্বর অঙ্ক আমাদের মক 6-এর, সেটা পড়ে নিই। বলেছিল যে দ্য ওয়েট অফ সয়েল কোটেড উইথ থিন লেয়ার প্যারাফিন ওয়াক্স ইজ 69.6 গ্রাম। মানে সয়েলের ওপর ভেসলিন লাগানো আছে, প্যারাফিন আর ভেসলিন একই বলেছিলাম। এত অব্যত গুড মর্নিং। তো কি বলেছিলাম যে সয়েলের একটা স্যাম্পেল, তার মধ্যে প্যারাফিন ওয়াক্স বা ভেসলিন লাগানো আছে, তার ওয়েটটা বলে দিয়েছে 690.6 গ্রাম, ঠিক আছে। তাহলে মাস অফ সয়েল প্লাস ওয়াক্স বলে দিয়েছে আমাকে, কি বলে দিয়েছে, র ডাটা সয়েলের সাথে প্যারাফিন ওয়াক্সটা লাগানো আছে, তাহলে মাস অফ সয়েল প্লাস ওয়াক্স, প্যারাফিন ওয়াক্সের কোটিংয়ের টোটাল ওয়েটটা কত বলে দিয়েছে, ওয়েটটা বলে দিয়েছে, আমি এটাকে সবসময় মাস অফ সয়েল প্লাস ওয়াক্সকে আমি M2 ধরি, তাই M2 সমান বলে দিয়েছে, বা W2 যা বলতে পারো, বলে দিয়েছে 690.6 গ্রাম, এটা আমাকে বলে দিয়েছে র ডাটা। আর কি বলে দিয়েছে, অ্যান্ড দ্য সয়েল অ্যানুয়াল ওয়েট 683 গ্রাম, এবং শুধুমাত্র সয়েলের ওয়েট বলে দিচ্ছে 683 গ্রাম। তাহলে মাস অফ সয়েল অ্যানুয়াল বলে দিচ্ছে, সেটা আমি লিখে দেবো মাস অফ সয়েল অ্যালোন, মানে শুধুমাত্র সয়েলের ওয়েট, সেটা M1 দিয়ে বিয়োগ করলাম, M1 সমান হচ্ছে 683 গ্রাম। ওকে, এরপর কি আছে, এরপর আমাকে বলেছে when the soil sample coated with wax is immersed in water, মানে ওই সয়েল স্যাম্পেলটার উপর যে ওয়াক্স লাগানো আছে ওটাকে আমি জলের মধ্যে নিমজ্জিত করলাম, ইট ডিসপ্লেস 350 ml অফ ওয়াটার। যখন আমি এটাকে জলে ডোবালাম, মানে সয়েল স্যাম্পেলটা যেটা প্যারাফিন ওয়াক্স বা ভেসলিন লাগানো ছিল ওটাকে যখন জলে ডোবানো হলো, তখন ওটা 350 ml জলকে বাইরে বার করলো, মানে 350 ml জলকে পাত্র থেকে বাইরে বার করলো, ঠিক আছে, 350 ml অফ ওয়াটার। তাহলে ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার কত না 350 ml, সেটা আমি লিখে দিতে পারি। তাহলে ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার, মানে এই জলটা ওই যে পাত্র ছিল সেখান থেকে বেরিয়ে এসছে, সেটা কত বলেছে 350, ডিসপ্লেসড ওয়াটার আমি VW লিখলাম, এটা সমান কত বলে দিয়েছে 350 ml। এটা সমানই কি হবে, বলেছিলাম কোনো বস্তুকে, আর্কিমিডিসের ল বলেছিল কি, কোনো বস্তুকে সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে বস্তু তার সম আয়তনের জল অপসারণ করে, তাহলে যতটা পরিমাণ জল অপসারিত হয়েছে ততটা ভলিউমই হচ্ছে ওই সয়েলটা এবং ওয়াক্সের ভলিউম। তো এটা আমি এর আগেও পড়িয়েছি যখন ওয়াটার ডিসপ্লেসমেন্ট পড়েছি। তাহলে 350 ml সমান কি হবে, ভলিউম অফ 350 ml সমান কি হবে, ভলিউম অফ সয়েল প্লাস ওয়াক্স। যেহেতু সয়েল আর ওয়্যাক্সের যে ইয়েটা ছিল, মানে সয়েলের ওপর ওয়্যাক্সের যে কোটিং ছিল, এটা 350 ml জল পাত্র থেকে অপসারণ করেছে, তাহলে ওইটাই হবে ওই সয়েল আর ওয়্যাক্সের ভলিউম। এটা আমি আগে পড়িয়েছি, যার বুঝতে অসুবিধা হবে এখন সে ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথডটা আরও একবার গিয়ে দেখবে, ঠিক আছে, যেহেতু আমি এটা আগে আরও একবার করিয়েছি। ওকে, তো এটা আমাকে বলে দিয়েছে, এবার আমাকে বার করতে ধরো, তাহলে দেখো M1 এ ছিল শুধু মাস অফ সয়েল, M2 তে ছিল সয়েল আর ওয়্যাক্স, তাহলে M2 থেকে যদি M1 বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র ওয়্যাক্স পড়ে থাকবে। তাহলে আমি মাস অফ ওয়্যাক্স আলাদা করে বার করতে পারি, তো আমি এবার বার করব, এই তিনটে আমার রডাটা বলে দিয়েছিল, এবার আমি বার করবো মাস অফ ওয়্যাক্স, মাস অফ ওয়্যাক্স, শুধুমাত্র ওয়্যাক্সের বার করছি তাই অ্যালোন লিখে দিচ্ছি। তো এটাকে M ওয়্যাক্স দিয়ে আমি করছি, ডিনোট করছি, সমান কি M2 মাইনাস M1,
M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু ছিল 690.6 গ্রাম, আর M1 এর ভ্যালু হচ্ছে 683 গ্রাম। তো 690.6 গ্রাম থেকে যদি 683 গ্রাম বিয়োগ করি, তাহলে এম অফ ওয়্যাক্স বেরিয়ে যাবে 7.6 গ্রাম। তো এটা বেরিয়ে গেল এম অফ ওয়্যাক্স মানে মাস অফ ওয়্যাক্স। ঠিক আছে, এরপর আমি ডেনসিটি অফ ওয়্যাক্স বার করতে পারবো। ডেনসিটি অফ ওয়্যাক্স এর ফর্মুলা আমি ওখানেও আলোচনা করেছিলাম, এখানেও একবার বলে দিচ্ছি। ডেনসিটি অফ ওয়্যাক্স কি করে বার করি? ডেনসিটি অফ ওয়্যাক্স, রো ওয়্যাক্স সমান কি? জি অফ ওয়্যাক্স মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়্যাক্স, যেটা আমাকে অলরেডি বলে দিয়েছে। আমাকে আরো দুটো ডাটা বলে দিয়েছিল, যেটা আমি লিখি নেই উপরে। বলে দিয়েছিল যে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল ইজ 2.73 অ্যান্ড দ্যাট অফ ওয়্যাক্স ইজ 0.89। তাহলে আরো দুটো ডাটা বলে দিয়েছে, আমি এখানে লিখে নিচ্ছি। যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল মানে জিএস, জিএস সমান কত বলে দিয়েছে? জিএস সমান বলে দিচ্ছে 2.73, আর জি অফ ওয়্যাক্স বলে দিচ্ছে কত? জি অফ ওয়্যাক্স বলে দিচ্ছে কত? 0.89। নিয়ে কি বার করতে বলেছিল? নিয়ে বার করতে বলেছিল ফাইন্ড দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যান্ড ভয়েড রেশিও ইফ দ্য সয়েল হ্যাজ দ্য ওয়াটার কন্টেন্ট অফ 70%। আমাকে বার করতে বলেছিল ভয়েড রেশিও আর ডিগ্রি অফ স্যাচুরেশন যদি সয়েলটার ওয়াটার কন্টেন্ট 17% হয়। ঠিক আছে, তো ডেনসিটি অফ ওয়্যাক্স কি করে বার করব? ডেনসিটি অফ ওয়্যাক্স এইভাবে বার করে যে স্পেসিফিক গ্র্যাভিটিকে যদি আমি ডেনসিটি অফ ওয়াটার দিয়ে গুণ করে দিই, তাহলে ডেনসিটি অফ ওয়্যাক্স পাওয়া যায়। ঠিক আছে, তো এই একটা ফর্মুলা হিসেবে তোমরা লিখে রাখবে, আমি যখন ইএ মেথডটা পড়েছিলাম সেখানে বলেছিলাম। তো এই একটা ফর্মুলার মতো লিখে রাখবে যে ডেনসিটি অফ ওয়াটার কি করে পাই। ডেনসিটি অফ ওয়াটার, এই ডেনসিটি অফ ওয়্যাক্স এভাবে পাই যে কীভাবে না, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়্যাক্স ইন্টু ডেনসিটি অফ ওয়াটার। এবার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়্যাক্স কত বলে দিয়েছে আমাকে? 0.89। তাহলে এখানে 0.89 বসিয়ে দাও। আর রো অফ ওয়াটার তো সবাই জানি আমরা 1 গ্রাম পার সিসি। তাহলে 0.89কে 1 দিয়ে গুণ করলে আমার ডেনসিটি পেয়ে গেলাম ওয়্যাক্সের কত? 0.89 গ্রাম পার সিসি। তাহলে আমার ডেনসিটি অফ ওয়্যাক্স বেরিয়ে গেল। ঠিক আছে, এরপর আমি বার করবো ভলিউম অফ ওয়্যাক্স। এবার আমরা সবাই ফর্মুলা জানি যে রো সমান, মানে রো বলতে কি ডেনসিটি সমান মাস বাই ভলিউম। তাহলে ভলিউম সমান কি লিখতে পারি আমরা? দেখো এই ফর্মুলাটা জানি, রো সমান মাস বাই ভলিউম, ডেনসিটি সমান মাস বাই ভলিউম। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? ভলিউম সমান কি? ভলিউম সমান বলতে পারি মাস বাই ডেনসিটি, এটা বলতে পারি। তাহলে আমি এখান থেকে ভলিউম অফ ওয়্যাক্স পেয়ে যাবো কি? মাস অফ ওয়্যাক্স বাই রো অফ ওয়্যাক্স। মাস অফ ওয়্যাক্স অলরেডি বার করে নিচ্ছি, রো ওয়্যাক্সও বার করে নিচ্ছি। তাহলে আমি এখান থেকে ভলিউম অফ ওয়্যাক্সটা আলাদা করে পেয়ে যাব। ঠিক আছে, তো সেটাই বার করব। এবার আমি বার করব ভলিউম অফ ওয়্যাক্স। ভলিউম অফ ওয়্যাক্স সমান কি? ফর্মুলা হচ্ছে ভি ওয়্যাক্স সমান কি? এম অফ ওয়্যাক্স বাই রো অফ ওয়্যাক্স। বসিয়ে দিই। এম অফ ওয়্যাক্স সমান কত? এম অফ ওয়্যাক্স সমান আমি বার করেছি 7.6 গ্রাম। রো অফ ওয়্যাক্স সমান কত বার করেছি? 0.89 গ্রাম পার সিসি। গ্রাম গ্রাম কেটে গেল, পড়ে থাকলো সিসি। তাহলে 7.6কে 0.89 দিয়ে ভাগ করলে হয় 8.53 সিসি। তাহলে এটা বেরিয়ে গেল আমার কি? এটা বেরিয়ে গেল আমার ভলিউম অফ ওয়্যাক্স 8.53 সিসি। ঠিক আছে, এরপর আমাকে বার করতে হবে ভলিউম অফ সয়েল। এবার দেখো আমি এখানে পেয়েছিলাম 350 ml কি ছিল? ভলিউম অফ সয়েল প্লাস ভলিউম অফ ওয়্যাক্স সমান 350। তাহলে যদি আমি ভিডাব্লিউ থেকে ভি অফ ওয়্যাক্স বিয়োগ দিয়ে দিই, এখানের মধ্যে ঢুকে আছে দুটো জিনিস, ভলিউম অফ সয়েল আর ওয়্যাক্স। এখানের মধ্যে হচ্ছে ভলিউম অফ ওয়্যাক্স। তাহলে যদি ভিডাব্লিউ থেকে ভি অফ ওয়্যাক্স বিয়োগ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কি? ভলিউম অফ সয়েল। তাহলে ভিডাব্লিউ থেকে ভি অফ ওয়্যাক্স বাদ দিলে কি পড়ে থাকবে? শুধুমাত্র ভলিউম অফ সয়েল। তো এখান থেকে বার করে ফেলতে পারবো কি? ভলিউম অফ সয়েল। ভলিউম অফ সয়েল সমান কি? ভলিউম অফ সয়েলকে আমি যদি ভি দিয়ে ডিনোট করি, ভি সমান কি হবে? ভিডাব্লিউ মানে এর মধ্যে কে ঢুকে আছে? ভলিউম অফ ওয়্যাক্স প্লাস ভলিউম অফ সয়েল। সেখান থেকে যদি ভলিউম অফ ওয়্যাক্সটা বিয়োগ করে দিই, শুধুমাত্র কি পড়ে থাকবে? ভলিউম অফ সয়েল পড়ে থাকবে। তাহলে 350 ml মানে 350 সিসি। তাহলে 350 থেকে 8.53 বিয়োগ করে দিই, 350 মাইনাস 8.53 বিয়োগ করে দিই। তাহলে 350 থেকে 8.53 বিয়োগ করলে কত হয়? 341.47 সিসি। তো এটা বেরিয়ে গেল আমার কি? ভলিউম অফ সয়েল। তো ঠিক আছে, এতটা অবধি সবার কাছে ক্লিয়ার ভলিউম অফ সয়েল কি করে বার করলাম? এতটা অবধি সবার কাছে ক্লিয়ার কি করে ভলিউম অফ সয়েল বার করলাম? এতটা অবধি সবার কাছে ক্লিয়ার কি করে ভলিউম অফ সয়েল বার করলাম?
এই পয়েন্টটা আর্কিমিডিসের ল অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সবাই বলেছে ক্লিয়ার? ঠিক আছে, এবার আমি চলে যাই আমার বাল্ক ডেন্সিটি অফ সয়েল বার করাতে। ভলিউম অফ সয়েল পেয়ে গেছি, আমি ইয়েও জানি, মাস অফ সয়েলও জানি, তাহলে মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? বাল্ক ডেন্সিটি অফ সয়েল পেয়ে যাবো। তো সেটা বার করবো। ঠিক আছে, মাস সমান কত আছে? 683, ভলিউম কত পেয়েছি? 341। তাহলে 683কে 341 দিয়ে ভাগ করলে বাল্ক ডেন্সিটি অফ সয়েল পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি এতটা মুছে দিচ্ছি, যা যা করেছি সেগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি বার করছি বাল্ক ডেন্সিটি অফ সয়েল। বাল্ক ডেন্সিটি অফ সয়েল সেটাই কি দিয়ে ডিনোট করি আমরা? রোটি দিয়ে ডিনোট করি। রোটি সমান কি? মাস বাই ভলিউম। মাস কত? m1 দিয়ে মাস অফ সয়েলকে রিপ্রেজেন্ট করেছিলাম, ভলিউম অফ সয়েলকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। মাস বেরিয়েছিল আমার 683, আর মাসটা বলে দিয়েছিল 683 ডাইরেক্ট, আর ভলিউমটা আমি বার করেছি 341.47। তাহলে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে গেলাম রুটি। কত ভাগ করলে আসে আমার? 2 গ্রামের মতো, 2 গ্রাম পার সিসি। এটা বেরিয়ে গেল আমার কি? বাল্ক ডেন্সিটি অফ সয়েল। ঠিক আছে, এবার আমাকে বলে দিয়েছে, দেখো ওয়াটার কন্টেন্টটা বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যান্ড ভয়েড রেশিও ইফ দ্য সয়েল হ্যাজ দ্য ওয়াটার কন্টেন্ট অফ 70%। তাহলে আমাকে বলে দিয়েছে ওয়াটার কন্টেন্টটা 17%। তাহলে ওয়াটার কন্টেন্ট যেহেতু বলে দিয়েছে, তাহলে আমি ড্রাই ডেন্সিটি বার করতে পারবো, কারণ ওয়াটার কন্টেন্ট আর ড্রাই ডেন্সিটি আর বাল্ক ডেন্সিটির মধ্যে একটা সম্পর্ক আমরা জানি। তো আমি লিখে দিচ্ছি, সিন্স ওয়াটার কন্টেন্ট অফ সয়েল স্যাম্পল কত? ওয়াটার কন্টেন্ট হচ্ছে কত? 17%। 17% মানে 0.17। তাহলে আমি এখান থেকে কি বার করতে পারবো? ড্রাই ডেন্সিটি অফ সয়েল। তাহলে আমি এখান থেকে বার করি, ধরো ড্রাই ডেন্সিটি অফ সয়েল। সেই ফর্মুলাটা আমি কি জানি? রো ডি। রো ডি সমান কি জানি? রো ডি সমান আমি জানি রো টি বাই 1 প্লাস ওমেগা জানি। তাহলে রো টি আমি অলরেডি বার করে নিয়েছি, কত বার করেছি? 2 গ্রাম পার সিসি। 1 প্লাস ওমেগার ভ্যালু কত? 0.17। তাহলে আমি এখান থেকে রো ডি পেয়ে গেলাম কত? 1.71 গ্রাম পার সিসি। আমি রো ডি পেয়ে গেলাম, মানে ড্রাই ডেন্সিটি অফ সয়েল পেয়ে গেলাম। এবার রো ডি, রো ই জি এর মধ্যে একটা ফর্মুলা আমরা অলরেডি জানি। কি জানি না? রো ডি সমান আমি জানি জি ইন্টু রো ডাব্লু বাই 1 প্লাস ই। ঠিক আছে, আমরা এগুলো সব গামা দিয়ে জানি। গামা ডি সমান জি ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস ই। শুধু গামার জায়গায় সব কি বসাচ্ছি? রো বসাচ্ছি। পার্থক্য এইটুকুই। ঠিক আছে, তাহলে এবার দেখো রো ডির ভ্যালু আমরা বার করেছি 1.71, রো ডাব্লুর ভ্যালু তো 1 গ্রাম পার সিসি, জি এর ভ্যালু বলে দিয়েছিল স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল 2.73, শুধুমাত্র ই এর ভ্যালুটাই জানি না। তাহলে এখান থেকে আমি ই এর ভ্যালুটা পেয়ে যাব, সব বসিয়ে দিই। রো ডির জায়গায় 1.7 বসালাম, জি এর জায়গায় 2.73 বসালাম, রো ডাব্লুর জায়গায় 1 বসালাম বাই 1 প্লাস ই। সেখান থেকে ই এর ভ্যালুটা পেয়ে গেলাম। ই এর ভ্যালু কত পাবো? ই এর ভ্যালু পেলাম আমি এখান থেকে 0.596। তাহলে আমার এখান থেকে একটা ক্যালকুলেশন বেরিয়ে গেল ভয়েড রেশিও। এবার ভয়েড রেশিও বেরিয়ে গেলে এসটা বার কোনো অসুবিধা নেই, কারণ আমরা সেওবাগের ফর্মুলা জানি। কি জানি আমরা? আমরা জানি এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। আমাকে বার করতে হবে কি? এস। তাহলে এস সমান আমি লিখতে পারি ওমেগা ইন্টু জি বা ই। ওমেগার ভ্যালু কত? 17%, মানে 0.17। জি এর ভ্যালু কত? 2.73। ই এর ভ্যালু কত? বার করেছি 0.596। তাহলে এখান থেকে ডিগ্রি অফ স্যাচুরেশন এস সমান কত পেলাম? এস সমান পেলাম 0.778, মানে 100% যদি গুণ করে দিই তাহলে 77.8%। তাহলে আমার এখান থেকে ডিগ্রি অফ স্যাচুরেশন একদম, মাস বলা থাকলে রো বসাবো, ওয়েট বলা থাকলে ইউনিট ওয়েট বসাবো সব। ঠিক আছে, গামা বসাবো। যেহেতু আমার টোটাল ক্যালকুলেশনটা মাসে আছে তাই আমি রো দিয়ে করলাম। যদি ওয়েট বলে দিত তাহলে আমি গামা দিয়ে করতাম, ইউনিট ওয়েট হয়ে যেত সব। এগুলো ড্রাই ডেন্সিটির জায়গায় ড্রাই ইউনিট ওয়েট লিখতাম। ঠিক আছে, তো এই হলো আমার ক্যালকুলেশন। তো এই বেরিয়ে গেল আমার কি? ডিগ্রি অফ স্যাচুরেশন আর কি ভয়েড রেশিও। সবার ক্লিয়ার কি করে বার করলাম? তো এটা ছিল মক 6-এর 4 নম্বর প্রবলেম।
সোজা প্রবলেম ছিল। তারপরের প্রবলেমটা আরো সোজা। তারপরের প্রবলেমটা ছিল সেডিমেন্টেশন অ্যানালাইসিসের পিপেট মেথডের ওপর, ঠিক আছে। তারপরের প্রবলেম যেটা দিয়েছিলাম আমি সেডিমেন্টেশন অ্যানালাইসিসের পিপেট মেথড, ঠিক আছে। তো কি আছে পড়ে নি, সেডিমেন্টেশন অ্যানালাইসিসের পিপেট মেথড। তো এটা আমি মুছে দিচ্ছি। তোকে বিধিকে একটা কথাই বলবো, প্রথম থেকে সমস্ত ভিডিও দেখে তারপরে লাইভ ক্লাস অ্যাটেন্ড করিস, তাছাড়া বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। একদম প্রথম থেকে করিস তারপরেই করিস, ঠিক আছে, তবেই বুঝতে পারবি, তাছাড়া বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এবার আমি চলে আসি 5 নম্বর মেথড, 5 নম্বর অঙ্ক সেডিমেন্টেশন অ্যানালাইসিস পিপেট মেথড। সবই তো সোজা, আমি তো সোজা অঙ্কই দিই, আমি তো কঠিন অঙ্ক দিই না অন্তরা। তো এরপর চলে আসি 5 নম্বর অঙ্ক, লাস্ট মক 6 এর এটা লাস্ট কোশ্চেন ছিল। কি বলেছিলাম যে ইন অ্যান সেডিমেন্টেশন অ্যানালাইসিস 73 গ্রাম, কি বলেছে, ইন অ্যান সেডিমেন্টেশন অ্যানালাইসিস 73 গ্রাম অফ সয়েল পাসিং থ্রু 75 মাইক্রোমিটার, মানে আমি 73 গ্রাম সয়েল নিয়েছি, সেটাকে 75 মাইক্রনের ইয়ে দিয়ে পাস করিয়েছি। ইজ ডিসপার্স, সেটা আবার মানে ডিসপার্স করেছে জলের মধ্যে, সেটা আবার কি, তাহলে আমি কি 73 গ্রাম সয়েল নিয়েছি যেটা 75 মাইক্রন দিয়ে পাস করেছে, ঠিক আছে। এবং সেটা কত মিলিলিটার জলে মিশিয়েছে, ইন 1000 মিলিলিটার অফ ওয়াটার। তাহলে আমি 1000 মিলিমিটার 75 মাইক্রন সিপ দিয়ে পাস করা 73 গ্রাম সয়েল 1000 মিলিলিটারের জলে পাস করিয়েছি। এটা কেন আমার প্রথম ডাটা দেওয়া আছে, ঠিক কি 1000 মিলিলিটারের জলে 75 মাইক্রন সিপ দিয়ে পাস করা 73 গ্রাম সয়েল নিয়েছি, এটা কেন আমার ফার্স্ট ডাটা। যে ডাটাটা আমার অঙ্কতে খুব একটা কাজে লাগবে না, তাই আমি লিখলাম না, ঠিক আছে। তারপরে কি বলেছে, in order to estimate the percentage of particle size less than 0.002 মিলিমিটার, তাহলে আমি কোন পার্টিকেল সাইজটা এস্টিমেট করি সেডিমেন্টেশনে, যে না যেসব পার্টিকেলগুলো সাইজ 0.002 মিলিমিটার থেকে কম, এই সাইজটা আমার লাগবে। তাহলে সাইজ অফ পার্টিকেল ডি সমান কত বলে দিয়েছে, 0.002 মিলিমিটার, এটা আমার লাগবে, ঠিক আছে। হাউ লং আফটার দ্য কমেন্সমেন্ট অফ সেডিমেন্টেশন ইজ দ্য প্রিপেয়ার্ড রিডিং টু বি টেকেন, তাহলে যদি আমি যে সয়েল স্যাম্পেলগুলো সাইজ 0.002 মিলিমিটারের থেকে ছোট, সেই স্যাম্পেলটা মেজার করতে আমার কত টাইম লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। আর কি বলেছে, আর বলেছে দ্য স্যাম্পেল ওয়াজ ড্রন 165 মিলিমিটার বিলো দ্য সারফেস অফ সাসপেনশন ইন দ্য জার। এটার মানেটা কি, দ্য স্যাম্পেল ওয়াজ ড্রন 165 মিটার বিলো দ্য সারফেস অফ দ্য সাসপেনশন ইন দ্য জার, মানে আমি কোন হাইটে নিয়েছি মেজারমেন্টটা সেটা বলে দিয়েছে, কত 160 মিলিমিটার হাইটে নিয়েছি, মানে এটা আমার এইচ ইটা বলে দিয়েছে, তাই তো। এটা আমার এখানে কি বলে দিয়েছে, এইচ ইটা, ইফেক্টিভ হাইটটা বা ইফেক্টিভ ডেপথটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, মানে ইফেক্টিভ ডেপথ থ্রু হুইচ পার্টিকেল সেটেলস, এইটা বলে দিয়েছে, এইচ ইটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 165 মিলিমিটার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল গ্রেন ইজ 2.72, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল গ্রেন বলে দিয়েছে, মানে জিএসটা বলে দিয়েছে, জিএস সমান কত বলে দিয়েছে 2.72। আর কি বলেছে, ভিসকোসিটি অফ ওয়াটার ইজ 0.001 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ভিসকোসিটি অফ ওয়াটার কত, ভিসকোসিটি মানে মিউ বলে দিয়েছে কত 0.001 নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা বলে দিয়েছে। এই অঙ্কটা সেডিমেন্টেশন আছে, যদি অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা হয় আমার বুঝিয়ে দেওয়ার পরেও, তাহলে সে আবার সেডিমেন্টেশন অ্যানালিসিসটা দেখবে, তাহলে অঙ্কটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিথির জন্য আমি বলবো সমস্ত ভিডিও প্রথম থেকে দেখে তারপরে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করিস, তাহলে তোর করতে সুবিধা হবে। যতক্ষণ না আমি নতুন চ্যাপ্টার পড়াবো, ধর আমি এরপরেই নতুন চ্যাপ্টার পড়াবো, নতুন চ্যাপ্টার বুঝতে পারবি, কিন্তু পুরোনো চ্যাপ্টারগুলো ক্ষেত্রে যেমন কোশ্চেন সলিউশন বা ভিডিও সলিউশনের ক্ষেত্রে পুরোনো চ্যাপ্টারগুলো দেখে সলিউশনে আসিস, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে।
বলেছে এইগুলো আমার র ডাটা বলে দিয়েছে, আমার এখান থেকে অঙ্ক করতে হবে। তাহলে আমি একটা ফর্মুলা জানি, সেটলিং ভেলোসিটি। সেটলিং ভেলোসিটি সেটলিং ভেলোসিটি ভি সমান কি জানি? সেটলিং ভেলোসিটি ভি সমান আমরা জানি গামা এস মাইনাস গামা ডাব্লু ইন্টু ডি স্কোয়ার বাই 18 মিউ। এইটাকে আবার একভাবে রাখা যায়, এটা সমান আরও একটা জানি যে জিএস মাইনাস 1 ইন্টু গামা ডাব্লু ইন্টু ডি স্কোয়ার বাই 18 মিউ। দুটো ফর্মুলাই তোমরা লিখে রাখবে, যে কোনো একটা ফর্মুলা তোমরা ইউজ করবে, ঠিক আছে? ওকে, আমি কিছুই করিনি, আমি শুধু কি করেছি, গামা এস এর জায়গায় জিএস ইন্টু গামা ডাব্লু পুট করে দিচ্ছি। কারণ আমি জানি কি, আমি জানি এইটা দেখো, জানি আমরা জিএস সমান কি জানি, গামা এস বাই গামা ডাব্লু। তাহলে গামা এস সমান আমি কি লিখতে পারি, জিএস ইন্টু গামা ডাব্লু। আমি জাস্ট এই গামা এস এর জায়গায় জিএস ইন্টু গামা ডাব্লু বসিয়ে দিয়েছি। তাহলে গামা এস এর জায়গায় যদি জিএস ইন্টু গামা ডাব্লু বসাই, এখানে কি হবে, জিএস ইন্টু গামা ডাব্লু, এখানে কত হবে, মাইনাস গামা ডাব্লু। তাহলে আমি ওখান থেকে গামা ডাব্লু কমন নিতে পারি, গামা ডাব্লু কমন নিলে কি হবে, জিএস মাইনাস 1 পড়ে থাকবে। তো এটাই করেছি, এটা কিছুই করিনি। দেখো তোমরা যদি দেখতে চাও আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমার ফর্মুলা ছিল এটা, গামা এস মাইনাস গামা ডাব্লু বাই ডি স্কোয়ার ইন্টু 18 মিউ। আমি গামা এস এর জায়গায় কি বসালাম, জিএস ইন্টু গামা ডাব্লু। তাহলে গামা এস এর জায়গায় বসিয়ে দাও জিএস ইন্টু গামা ডাব্লু মাইনাস গামা ডাব্লু ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডি স্কোয়ার বাই 18 মিউ। ঠিক আছে, এখান থেকে গামা ডাব্লু যদি কমন নাও, এখানেও গামা ডাব্লু এখানেও গামা ডাব্লু কমন নেওয়া যেতে পারে। তাহলে গামা ডাব্লু কমন নিলে ভেতরে কে পড়ে থাকে, জিএস। এখানে কমন নিলে কে পড়ে থাকে, 1। কমন নিয়েছি কি, গামা ডাব্লু। তাহলে জিএস মাইনাস গামা, আর এখানে একটা ডি স্কোয়ার বাই 18 মিউ। তো ওই ফর্মটা এইভাবে লিখেছি, শুধু আমি গামা এস এর জায়গায় জিএস ইন্টু গামা ডাব্লু লিখেছি। ঠিক আছে, অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো জাস্ট আমি কি, গামা এস সমান জিএস ইন্টু গামা ডাব্লু পুট করলে ফর্মুলাটা এই ফর্মে চলে আসে। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিলাম ব্যাপারটা, আর অসুবিধা হওয়ার কোনো কথা নাই। ঠিক আছে, তো আমি এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো জিএস এর ভ্যালু কত, জিএস এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি 2.72 মাইনাস 1। গামা ডাব্লুর ভ্যালু কত হয়, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এটা তো কনস্ট্যান্ট। ডি এর ভ্যালু কত, মিলিমিটারে হচ্ছে 0.002, কিন্তু আমি তো কিসে করছি, মিটারে করছি, কারণ গামা ডাব্লুর ভ্যালু বসিয়েছি আমি 9.81 কিলো নিউটন পার মিটার। চার্জার লাইটটা, তো এবার আমি কি বসাবো, কারেন্ট চলে গেল, আমি লাইটের ব্যবস্থা করছি। তো এখানে আমি লাইটের ব্যবস্থা করছি। দেখো তো শোনো যে জিএস এর ভ্যালু হচ্ছে 2.72, যেমন আছে বসিয়ে দিয়েছি, মাইনাস 1 এর জায়গায় মাইনাস 1। গামা ডাব্লু হচ্ছে কত, 9.81। কারেন্ট চলে গেছিল, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো গামা ডাব্লুর ভ্যালু আমি কি বসিয়েছি, 9.81 কিলো নিউটন পার মিটার কিউবে বসিয়েছি গামা ডাব্লুর ভ্যালু, সেই জন্য মিটারে বসাচ্ছি। তাহলে ডিটা আছে আমার 0.002 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে মিটার করতে কত দিয়ে গুণ করতে হয়, 10⁻³ দিয়ে গুণ করতে হয়, মানে কি 1000 দিয়ে ভাগ করা। তো সেটাই করছি আমি। আমি লাইটের ব্যবস্থা করছি, ঠিক আছে। ওয়েট, দেখো এবার ঠিকঠাক দেখা যাবে। দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, সবার দেখা যাচ্ছে, লাগবে না, ওকে, লাগবে না। তো জিএস এর ভ্যালু বসিয়েছে, এবার ডিটাকে আমরা কিসে বসাবো, ডিটাকে বসাবো আমি, হ্যাঁ এবার ডিটাকে বসাবো আমি কিসে, ডিটাকে বসাবো আমি মিটারে। তাহলে মিলিমিটার থেকে মিটার করলে কত দিয়ে গুণ করতে হয়, 10⁻³ দিয়ে। তাহলে ডি এর জায়গায় আমি কত বসাবো, মিলিমিটারে মানে 0.002 মিলিমিটার, তাকে মিটার করলে কত দিয়ে গুণ, 10⁻³ দিয়ে গুণ। হোল স্কোয়ার আছে তাই গোটাটার হোল স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। আর কি পড়ে থাকলো, বাই 18 মিউ। মিউর ভ্যালু কত, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারই আছে, ডাইরেক্ট বসিয়ে দাও 0.001। তাহলে এটা যদি টোটালটা ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে আমার অ্যান্সার হয়ে যায়
3.7496 ইন্টু 10⁻⁻6 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমার সেটলিং ভেলোসিটির ফর্মুলা। এটা চলে এলো আমার কি সেটলিং ভেলোসিটি। এবার আমি একটা ফর্মুলা জানি, ভি সমান HE/T, ভি সমান ভলিউম সমান HE/T। ঠিক আছে, তো এগুলো আমি সব পড়িয়েছিলাম তোমাদেরকে যখন এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। এইটা সমান হয় আবার কি HE/T, মানে ইফেক্টিভ ডেপথ বাই টাইম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে টাইমটা বার করবো, আমার টাইমটা চেয়েছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, টি সমান কি, টি সমান বলতে পারি HE/V। HE কত, ইফেক্টিভ ডেপথ 165 মিলিমিটার, আমি তো সব মিটারে করছি, তাই মিলিমিটার থেকে মিটার করতে গেলে কি হয় 10⁻³ দিয়ে গুণ, তাহলে HEর জায়গায় 165 মিলিমিটার ছিল, মিলিমিটার থেকে মিটার করলাম 10⁻³ দিয়ে গুণ করে বাই ভি। ভিটা অলরেডি আমি বার করে নিয়েছি, 3.7496 ইন্টু 10⁻⁻6। ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে আমার যেহেতু এগুলো মিটার পার সেকেন্ডে বসিয়েছি তাই অ্যান্সারটা আসবে আমার সেকেন্ডে, মানে আমার অ্যান্সারটা আসে 44,004.69 সেকেন্ড। তাহলে এটা এলো আমার সেকেন্ডে। ঠিক আছে, এবার সেকেন্ডকে যদি আওয়ারে করতে চাও তাহলে কি করবে, 3600 দিয়ে ভাগ করে দেবে, কারণ 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে যদি 3600 দিয়ে ভাগ করে দাও তাহলে আওয়ারে আসবে 12.22 আওয়ার্স। তো আমার এটা হয়ে যাবে অ্যান্সার। তো এটাই চেয়েছিল যে কতক্ষণ পর আমার পার্টিকেলগুলো সেটেল করবে এত ডায়ামিটারের নিচে, তো অ্যান্সারটা হবে 12.22 আওয়ার্সের পর। ঠিক আছে, তো এটা একটা খুবই সোজা অঙ্ক ছিল, দুটো সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক কমপ্লিট, জাস্ট ফর্মুলা, কিছুই ছিল না। ঠিক আছে, ক্লিয়ার? এই ফর্মুলাটা, এই অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি এবার নতুন চ্যাপ্টার স্টার্ট করব, কম্প্যাকশন অফ সয়েল। তাহলে আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করব, কম্প্যাকশন অফ সয়েল। তো এই ফর্মুলাগুলো সমস্ত কিছু আমার ইয়েতে যখন করিছি তখন করানো আছে। ঠিক আছে, তো এবার আমরা স্টার্ট করছি সয়েল কম্প্যাকশন। ঠিক আছে, নতুন চ্যাপ্টার, তোমাদের 5 নম্বর চ্যাপ্টার, আই থিঙ্ক সো 5 নম্বর চ্যাপ্টার হবে হয়তো, আমার চ্যাপ্টার কতগুলো হয়েছে মনে নেই এই মুহূর্তে, তো আমার যতটা মনে পড়ছে 5 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার পড়েছিলাম ইন্ট্রোডাকশন অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনশিপ, তারপর পড়েছিলাম ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল, তারপর পড়লাম ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ সয়েল, তারপর পড়ালাম কি ক্লে মিনারোলজি অ্যান্ড সয়েল স্ট্রাকচার, আর এখন হচ্ছে সয়েল কম্প্যাকশন। ওকে, ঠিক আছে, তো আমি স্টার্ট করছি নতুন চ্যাপ্টার। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার মক 6 এর টোটাল আলোচনা। কম্প্যাকশন অফ সয়েল বা সয়েল কম্প্যাকশন। সয়েল কম্প্যাকশন, ঠিক আছে, তো আমাকে প্রথমে আমাদের জেনারেলি কি করা হয়, যখন আমাদের জেনারেলি একটা স্টেবিলাইজেশনের দরকার পড়ে, তো কোনো একটা যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্ট্রাকচারটাকে আমি কি স্টেবিলাইজ করতে চাই, মানে সয়েল মাসটাকে আমি স্টেবিলাইজেশন করতে চাই। স্টেবিলাইজ মানে আমি স্থির করতে চাইছি। স্টেবিলাইজেশন মানে কি, স্টেবিলাইজেশন মানেটা হচ্ছে আমি সয়েলটার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিসটা একটু আর্টিফিশিয়াল উপায় বাড়াতে চাইছি, সেটাকে বলে স্টেবিলাইজেশন। ঠিক আছে, তো এই স্টেবিলাইজেশন করার বিভিন্ন মেথড আছে, তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট মেথড স্টেবিলাইজেশন করার, সেটা হচ্ছে আমার কি কম্প্যাকশন। ঠিক আছে, সিম্পলেস্ট টেকনিক অফ স্টেবিলাইজেশন হচ্ছে আমার সয়েল কম্প্যাকশন। তো সয়েল কম্প্যাকশন কি করি আমরা জেনারেলি সয়েল কম্প্যাকশনে, ধরো আমি কথাটা বলছি, ধরো আমি বড়পিট থেকে মাটি কেটে এনে এমব্যাঙ্কমেন্ট এনে জড়ো করছি, তো এমব্যাঙ্কমেন্ট এনে জড়ো করার পর আমি কি করি, ধরো বড়পিট থেকে যখন আমরা মাটি কেটে এনে এমব্যাঙ্কমেন্টটা ফেলছি, তখন সেই সয়েলটার মধ্যে কি থাকছে, সয়েলটার মধ্যে অনেক ভয়েড থেকে যাচ্ছে, বলে এয়ার ঢুকে থাকছে তার মধ্যে,
আমি কম্প্যাকশনের মাধ্যমে কি করি, সেই ভয়েডটাকে বার করে দিই, মানে ভয়েডের মধ্যে যে এয়ারটা আছে সেই এয়ারটাকে বার করে দিই। এবং আরও কি করি, প্রত্যেকটা গ্রেনগুলোকে কাছাকাছি আনার চেষ্টা করি, যাতে তাদের মধ্যে কি ভলিউম অফ এয়ার ভয়েডটা কমে যায় এবং তাদের মধ্যে যে ডেনসিটিটা আছে, ড্রাই ডেনসিটিটা বেড়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কম্প্যাকশন। তো এটা দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক কম্প্যাকশন, মানে স্ট্যাটিক বলতে যেখানে আমার যে মেশিনটা ইউজ করব সেটা স্থির, আমি সেটাকে বিভিন্নভাবে ইউজ করব। আর ডাইনামিক বলতে আমি যে মেশিনটা ইউজ করব সেটা মুভিং। তো দুভাগে আমরা ইউজ করতে পারি, একটা হয় ডাইনামিক প্রসেস অথবা স্ট্যাটিক প্রসেস। ডাইনামিক প্রসেস বলতে ধরো আমরা যে রোলারগুলো ইউজ করি, ভাইব্রেটরি রোলার কম্প্যাকশনের জন্য, মানে রোলার যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে ডাইনামিক। আর আমি যখন হাতে করে করছি, একটা ধরো ইয়ে নিয়ে কি রড নিয়ে ব্লো দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটিক কম্প্যাকশন। তো কম্প্যাকশন বলতে কি, কম্প্যাকশন বলতে এমন একটা প্রসেস, স্টেবিলাইজেশনের এমন একটা প্রসেস যার মাধ্যমে আমি সয়েল থেকে এয়ার ভয়েডটা বার করছি এবং পার্টিকেলসগুলোকে আমি খুব কাছাকাছি এনে প্যাক করছি, যার ফলে কি ভয়েডটা তো কমে যাচ্ছে এবং তার সাথে সাথে সয়েলটার ডেন্সিটি বেড়ে যাচ্ছে, ড্রাই ডেন্সিটি। যত ডেন্সিটি বাড়বে তত সয়েলটার সিয়ারিং স্ট্রেংথও বাড়বে। ঠিক আছে, তো অনেক কিছু জিনিস আছে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা বুঝলাম এবং এটা লিখবো, তারপর আমরা প্রিন্সিপাল অফ কম্প্যাকশনে যাব। তো কম্প্যাকশন জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? কম্প্যাকশন মানে হচ্ছে ধরো তোমরা কম্প্যাকশন কোনো একটা জিনিসকে যত কম্প্যাক্ট করবে তত তার ডেন্সিটি বাড়বে, ডেন্সিটি বাড়ার সাথে সাথে শিয়ার স্ট্রেংথও বাড়বে। ঠিক আছে, যেমন এক্সাম্পল নিতে পারো, যখন ঘরে বলে যে মুড়ির টিন, মানে মুড়ির টিনে মুড়ি ভরতে বলছে তোমাকে, তখন তোমরা কি করো, অনেকটা মুড়ি ভরার পর দেখো আর মুড়িটা ভরছে না, তখন তোমরা জারটাকে একটু নাড়িয়ে দাও। জারটাকে নাড়ালে কি হয়, ভয়েডগুলো বেরিয়ে যায়, ভয়েড বেরোলে আরও একটু মুড়ি ভরতে পারো। মানে জারটা যখন নাড়াওনি এভাবে, তখন কি জারের মধ্যে জায়গা আছে কিন্তু মুড়ি ধরছে না, জারটাকে যখন নাড়িয়ে নিলে সেখান মুড়ি থেকে ভয়েডগুলো বেরিয়ে গেল, মুড়ির দানাগুলো আস্তে আস্তে নিজের কাছাকাছি চলে এলো, তারপরে আরও একটু মুড়ি ভরতে পারলে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিতে পারলে মুড়ির টিনে মুড়ি ভরা, সেটা হতে পারে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ কম্প্যাকশন। ঠিক আছে, তো জেনারেলি আমরা স্টেবিলাইজেশনের জন্য কম্প্যাকশন করে থাকি। তো এই জিনিসটা ক্লিয়ার নিশ্চয়ই, কম্প্যাকশন কি বা কেন করি। তো জিনিসটা আমি লিখছি, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, গোবিন্দ এসে অনলাইন, গোবিন্দকে বলি আমি দুটো প্রবলেম সলভ করেছি, যেটা মক 6-এ, যেটা আগে দেখে নেবে, আর এখন সয়েল কম্প্যাকশন স্টার্ট করেছি। ঠিক আছে, তো লিখি ইন্ট্রোডাকশন, সব চ্যাপ্টারে আমি একটা ইন্ট্রোডাকশন লেখাই, তো এই চ্যাপ্টার অবভিয়াসলি একটা ইন্ট্রোডাকশন লেখাবো। কনস্ট্রাকশন 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 কম্প্যাকশন করলে সয়েল সলিডগুলো কম্প্যাক্ট হয়, ওই জন্য সয়েলটা ডেন্স হয়ে যায়। সয়েল সলিডগুলো কম্প্যাক্ট হয় না, কম্প্যাকশন করলে সয়েল পার্টিকেলগুলো কাছাকাছি আসে। ঠিক আছে, দূরে ছিল সেটা কাছাকাছি আসে, তার ফলে কম্প্যাক্ট হয়। হ্যাঁ, কম্প্যাক্ট হয়, কথাটা একই, কম্প্যাক্ট হয়, ঠিক ঠিক ঠিক, কম্প্যাক্ট হয়, কথাটা একদম একই, ঠিক। তো আমি যেটা বলছিলাম যে কনস্ট্রাকশন অফ মেনি স্ট্রাকচার রিকোয়ার্স, কনস্ট্রাকশন অফ মেনি স্ট্রাকচার্স কনস্ট্রাকশন অফ মেনি স্ট্রাকচার্স রিকোয়ার, মানে প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা স্ট্রাকচারের তৈরিতে প্রয়োজন হয় স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশন মানে কি, স্থিরতা প্রদান করা, এক কথায় মানে সেটেল হওয়া, জিনিসটা স্থির, স্টেবিলাইজেশন অফ দ্য সয়েল মাস। সয়েল মাসটা স্টেবল হতে চায়। ঠিক আছে, যে কোনো স্ট্রাকচার তৈরি করার জন্য আমাকে সয়েল মাসটা স্টেবিলাইজ করতে হবে। ঠিক আছে, এবার সয়েল স্টেবিলাইজেশনের মানেটা কি, দ্যাট ইজ অ্যান আর্টিফিশিয়াল ইমপ্রুভমেন্ট। আর্টিফিশিয়াল বলতে কৃত্রিম, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইমপ্রুভমেন্ট of its engineering properties, artificial improvement of its engineering properties। তাহলে স্টেবিলাইজেশন বলতে কি, কোনো একটা সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস বাড়াবো আর্টিফিশিয়াল উপায়ে, মানে কৃত্রিমভাবে কোনো একটা সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস বাড়াটাকেই বলছে স্টেবিলাইজেশন। দেয়ার আর ভেরিয়াস মেথড অফ সয়েল স্টেবিলাইজেশন, বিভিন্ন মেথড আছে সয়েল স্টেবিলাইজেশনের। দেয়ার আর ভেরিয়াস মেথড অফ
stabilization. There are various methods of stabilization. The most common, সব থেকে কমন মানে সাধারণ, being the mechanical stabilization. সব থেকে কমন হলো মেকানিক্যাল স্টেবিলাইজেশন। ঠিক আছে, and the simplest technique of mechanical stabilization হচ্ছে কম্প্যাকশন। তাহলে স্টেবিলাইজেশনের মধ্যে মেকানিক্যাল স্টেবিলাইজেশন সব থেকে কমন, মেকানিক্যাল স্টেবিলাইজেশনের মধ্যে সব থেকে কমন হচ্ছে আবার কোনটা না কম্প্যাকশন, মানে মেকানিক্যাল স্টেবিলাইজেশনের একটা ভাগ হচ্ছে তাহলে কম্প্যাকশন। and the simplest technique, the simplest technique of mechanical stabilization simplest technique of mechanical stabilization is compaction. তাহলে কম্প্যাকশন হলো কি মেকানিক্যাল স্টেবিলাইজেশনের একটা পার্ট। মানে তাহলে ব্যাপারটা কি তাহলে, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা যে কোনো ইঞ্জিন স্ট্রাকচারে স্টেবিলাইজেশন করতে হয়। স্টেবিলাইজেশন বলতে কি কোনো একটা সয়েলের ইঞ্জিন প্রপার্টিসকে বাড়ানো আর্টিফিশিয়াল উপায়, কৃত্রিমভাবে। তো বিভিন্ন স্টেবিলাইজেশন আমরা জেনারেলি করি, তার মধ্যে সব থেকে কমন হচ্ছে মেকানিক্যাল স্টেবিলাইজেশন। আরও বিভিন্ন রকম স্টেবিলাইজেশন হয়, স্টেবিলাইজেশন চ্যাপ্টারটা তোমাদের ওইভাবে নেই, কিন্তু আমি কনসলিডেশন যখন পড়াবো সেখানে পড়াবো, দেখবে অনেক রকমের স্টেবিলাইজেশন হয়। ঠিক আছে, তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সিম্পলেস্ট টেকনিক হলো মেকানিক্যাল স্টেবিলাইজেশন। মেকানিক্যাল স্টেবিলাইজেশনের মধ্যে একটা পার্ট হলো কি আমার কম্প্যাকশন। ঠিক আছে, তো এইটা গেল আমার কম্প্যাকশন। এবার আমি যেমন কম্প্যাকশনটা কি, কম্প্যাকশন আমি কি বললাম, কম্প্যাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, লিখে দিচ্ছি এখানে, কম্প্যাকশন is the process by which the soil particles are artificially rearranged and packed together into a closer state, into a closer state of contact, by mechanical means বলতে ভাইব্রেটিং, রোলিং, ট্যাম্পিং। ঠিক আছে, বাই মেকানিক্যাল মিনস। ঠিক আছে, মেকানিক্যাল মিনস বলতে মেকানিক্যাল বিভিন্ন পদ্ধতি, যেমন ভাইব্রেট করা হয়, রোল করা হয়, ট্যাম্পিং করা হয়, নিডিং করা হয়। তাহলে মেকানিক্যাল মিনস বলতে কি বোঝায়, ভাইব্রেটিং, রোলিং, ট্যাম্পিং, নিডিং, এগুলো সবই মেকানিক্যাল মিনস। ঠিক আছে, বা মেকানিক্যাল মিনস বলতে মেকানিক্যাল মাধ্যম। এটা কি বলতে গেলে কম্প্যাকশন ইজ দ্য প্রসেস, মানে কম্প্যাকশন হলো এমন একটা পদ্ধতি বাই হুইচ মানে যার সাহায্যে সয়েল পার্টিকেলস আর আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জ, সয়েল পার্টিকুলোকে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, মানে এক জায়গায় ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হলো, অ্যান্ড প্যাক টুগেদার মানে অনেক কাছাকাছি আনা হলো, ইনটু এ ক্লোজার স্টেট, ক্লোজ বলতে খুবই কাছাকাছি আনা হলো, ক্লোজার স্টেট অফ কন্ট্যাক্ট মানে খুব পাশাপাশি ক্লোজ কন্ট্যাক্ট হলো বাই মেকানিক্যাল মিনস। মেকানিক্যাল মিনস বলতে কি বললাম, রোলিং, ট্যাম্পিং, ভাইব্রেটিং, নিডিং, মানে এই মাধ্যমে আমি সেগুলোকে কাছে আনলাম। এবার কেন আনলাম, ইন অর্ডার টু মানে এই উদ্দেশ্যে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, ইন অর্ডার টু কি কি উদ্দেশ্য, আমি প্রথম লাইনগুলো মুছে দিচ্ছি, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। ভেরিয়াসের পর কি লেখা আছে, ভেরিয়াস কোথায় লিখেছি, দেয়ার আর ভেরিয়াস মেথড অফ স্টেবিলাইজেশন, মেথড METHOD, মেথড। ঠিক আছে, তো ইন অর্ডার টু মানে এই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে,
না রিডিউস দ্য ভলিউম অফ এয়ার ভয়েডসের ভলিউমটা কমাতে চাইছি, আর কি করতে চাইছি না ডেনসিটিটা বাড়াতে চাইছি। তাহলে ইন অর্ডার টু, এটা মুছে দিচ্ছি, ইন অর্ডার টু reduce the volume of air voids, in order to reduce the volume of air voids, reduce the volume of air reduce the volume of air voids reduce the volume of air voids from the soil mass বা of the soil and আর একটা কি করতে চাইছি, thus increase the dry density, thus increase the dry density, এবং এইভাবেই আমার কি ডেনসিটিটা ড্রাই ডেনসিটিটা বাড়ছে। ঠিক আছে, একদম ডেনসিটি বাড়লে বিয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। সেটা আমরা পড়বো যে আমরা কেন কম্প্যাকশন করছি, অ্যাডভান্টেজ অফ কম্প্যাকশনে আমরা পড়বো যে কি কি আমার কম্প্যাকশন করলে আমাদের কি কি অ্যাডভান্টেজ হচ্ছে সেগুলো পড়বো। ঠিক আছে, একদম বিয়ারিং ক্যাপাসিটি বাড়ছে। ঠিক আছে, তো আমি তাহলে হয়ে গেল। তাহলে কি লিখলাম যে কম্প্যাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ the soil particles are artificially rearranged and packed together into closer state of contact by mechanical means in order to reduce the volume of air voids of the soil and thus increase the dry density। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমার কি হচ্ছে, সয়েলের মধ্যে যে এয়ার ভয়েসটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে এবং এটা বেরিয়ে যাওয়ার ফলে আমার কি ড্রাই ডেন্সিটিটা ইনক্রিজ করছে। ঠিক আছে, তো এইটা হলো আমার, আর কিছু নাই এই তলায়, কিছু নাই, নামিয়ে কিছু হবে না, কিছুই নাই। তো এইখানে হলো ব্যাপারটা, এই গেল আমার ব্যাপার। ওপরে লেখা আছে রিডিউস দ্য ভলিউম অফ এয়ার ভয়েডস অফ দ্য সয়েল অ্যান্ড দাস ইনক্রিজ দ্য ড্রাই ডেন্সিটি। ঠিক আছে, তো এটা গেল আমার কম্প্যাকশন। ঠিক আছে, এটা গেল আমার কম্প্যাকশন। এবার এই কম্প্যাকশনটা দুটো প্রসেসে করা হয় বললাম, আইদার ডাইনামিক প্রসেস অর স্ট্যাটিক প্রসেস। ঠিক আছে, তো ডাইনামিক প্রসেসে ডেড লোড অ্যাপ্লাই করা হয় আর স্ট্যাটিক প্রসেসে স্ট্যাটিক লোড অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ডাইনামিক লোড মানে খুব তাড়াতাড়ি বৃহৎ মানের লোড দেওয়া হয়, স্ট্যাটিক লোড মানে ধীরে ধীরে অল্প মানের লোড দেওয়া হয়। তো সেটা আমি লিখবো, এটা আশা করছি সবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। 11:50 এবার হচ্ছে আমি এবার চলে আসি যে আমরা কি কি, তো আমি এটা লিখে দিচ্ছি, এ সয়েল মাস ক্যান বি কম্প্যাক্টেড, a soil mass can be compacted either by either a dynamic process or a static one। আমি হয় ডাইনামিক প্রসেস অ্যাপ্লাই করব নয় স্ট্যাটিক প্রসেস অ্যাপ্লাই করব, যে কোনো একটা। বাট ডাইনামিক মেথডে কি হয়, in the dynamic method the soil mass is compacted, the soil mass is compacted by repeated application of dead load, যেমন রোলিং, ভাইব্রেটিং, by repeated application of a dead load, while in static method compaction is done by
is done by, ঠিক আছে, compaction is done by a steady increase of static load, steady increase of static load, মানে ধীরে ধীরে লোড অ্যাপ্লাই করলে সেটাকে বলছে স্ট্যাটিক কম্প্যাকশন, আর যদি হঠাৎ বৃহৎ মানের লোড বারবার ধরে অ্যাপ্লাই করছি সেটাকে বলছে ডাইনামিক লোড। ঠিক আছে, ডাইনামিক প্রসেস। তাহলে কম্প্যাকশন দুটো প্রসেসে করা হয়, আইদার ডাইনামিক অর স্ট্যাটিক। ঠিক আছে, তো এই ইন্ট্রোডাকশন পার্টটা সবার কাছে ক্লিয়ার? তো এই ইন্ট্রোডাকশন পার্টটা সবার কাছে ক্লিয়ার? ইন্ট্রোডাকশন পার্টটা সবার কাছে ক্লিয়ার? এবার হচ্ছে ডাইনামিক যে মেথডটা আমরা অ্যাপ্লাই করি সেটা ভালো রেজাল্ট দেয় কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে। ডাইনামিক মেথড গিভস বেটার রেজাল্ট ফর কোর্স গ্রেন সয়েল, আর স্ট্যাটিক মেথডটা বেস্ট রেজাল্ট দেয় ফর লেস পারমিয়াবল ফাইন গ্রেন সয়েল। তাহলে লিখে রাখতে পারো যে ডাইনামিক মেথড গিভস বেটার রেজাল্ট। তাহলে কি লিখে রাখবে? লিখে রাখো যে দ্য ডাইনামিক মেথড গিভস, আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ডাইনামিক মেথড, ডাইনামিক প্রসেসের পর কি, কোথায় ডাইনামিক প্রসেস লিখিয়েছি? লিখিয়েছি যে সয়েল মেথড ক্যান বি কম্প্যাক্টেড আইদার এ ডাইনামিক প্রসেস অর এ স্ট্যাটিক ওয়ান। In the dynamic method, the soil mass is compacted by repeated application of dead load, while in static method, compaction is done by steady increase of static load. তাহলে ডাইনামিক প্রসেসের পর or a static one কথাটা লেখা আছে। ঠিক আছে, আমি যেটা বললাম কি, ডাইনামিক মেথড, the dynamic method gives better result in coarse grain soil, in coarse grained soil, and static method is suitable for less permeable fine grain soil. less permeable বলতে পারমিয়াবিলিটিটা কম, মানে জল প্রবেশ করার ক্ষমতাটা কম। for less permeable fine grained soil, ঠিক আছে, তাহলে ডাইনামিক মেথডটা কার ক্ষেত্রে বেটার রেজাল্ট দেয়? কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে। আর স্ট্যাটিক মেথডটা লেস পারমিয়েবল ফাইন গ্রেন সয়েল। ঠিক আছে, তো আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। ওকে, তো আমি এবার চলে যাই প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? তো এবার হচ্ছে প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। তো আমরা কি করি, প্রিন্সিপালটা কি? যখন আমরা সয়েলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কেটে আনি তখন কি আমরা ইউজুয়ালি সয়েলটাকে প্রথমে এক জায়গা থেকে অন্য জায়গায় কাটি, তারপর সেটাকে ট্রান্সপোর্ট করি, মানে সেটাকে লরিতে করে বা ট্রাকে করে নিয়ে আসি, এবং তারপর সেটাকে ডাম্প করি, মানে বড় পিট থেকে কেটে এনে এমব্যাঙ্কমেন্টে ডাম্প করছি, মানে ফেলে রাখছি। ঠিক আছে, যখন ফেলে রাখছি তখন কি অনেক লুজ অবস্থায় সয়েলটা থাকে, ঠিক আছে, আনকম্প্যাক্টেড থাকে, ভয়েড রেশিওটা অনেক বেশি থাকে, আর কি ডেন্সিটিটাও অনেক কম থাকে। যখন সয়েলটা বড় পিট থেকে কেনে এমব্যাঙ্কমেন্টে এসে ফেলছি তখন সয়েলটা অনেক লুজ, তাহলে ভয়েড রেশিওটা অনেক বেশি, ঠিক আছে, আর কি ডেন্সিটিটা অনেক কম, তাই তো? তখন সয়েলটা আনকম্প্যাক্টেড অবস্থায় আছে, মানে যে এমব্যাঙ্কমেন্টে যে ফিলটা তৈরি করছি, মানে এমব্যাঙ্কমেন্টে এসে যে মাটিটা ফেলছি সেই ফিলটা আনকম্প্যাক্টেড হয়ে থাকছে, ভয়েড রেশিওটাও বেশি থাকছে আর ডেন্সিটিটাও কম থাকছে। এবং শিয়ারিং স্ট্রেংথ কথা, সেই ক্ষেত্রে আবার শিয়ার স্ট্রেংথটাও কি, শিয়ার স্ট্রেংথ আনকম্প্যাক্ট সয়েলটা শিয়ার স্ট্রেংথটাও অনেকটা কম, আর পারমিয়াবিলিটিটা অনেকটা বেশি। পারমিয়াবিলিটি বলতে কি, যেহেতু লুজ সয়েল তাহলে তার মধ্যে সহজে জল ঢুকতে পারবে, তাই শিয়ার স্ট্রেংথটা অনেকটাই কম আর পারমিয়াবিলিটিটা অনেকটাই বেশি। এবার ঠিক আছে, এবার এই ধরনের স্ট্রাকচারের মধ্যে কি, এই ধরনের স্ট্রাকচারের মধ্যে
সহজেই ক্র্যাক দেখা যাবে এবং সেটেলমেন্টও দেখা যাবে। যদি আমি সয়েলটাকে কম্প্যাক্ট না করি, তাহলে কম্প্যাক্ট করার আগে অবধি কি সয়েলটার মধ্যে অনেক ক্র্যাক এবং সেটেলমেন্ট দেখা যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমার কি দরকার হয়, সেই জন্য আমার কম্প্যাকশন দরকার হয়। তো কম্প্যাকশনটা তো আমরা এমনি করছি না, কম্প্যাকশন নিশ্চয়ই কারণে করছি। তাহলে কী কী জন্য, তাহলে আমি দেখো আনকম্প্যাক্টেড যে ফিল্ডটা ছিল তার মধ্যে ভয়েড রেশিও বেশি ছিল, ভয়েড রেশিওর করেসপন্ডিং ড্রাই ডেন্সিটি কম ছিল। বা ডেন্সিটি কম থাকার ফলে কি, ডেন্সিটি কম থাকার ফলে পারমিয়াবিলিটিটা অনেকটা বেশি, পারমিয়াবিলিটি বেশি এবং শিয়ার স্ট্রেন্থটা অনেক কম, তাহলে সেটেলমেন্ট দেখা যাবে। তো এগুলোকে আমাকে ইগনোর করার জন্য কি করতে হয়, এগুলোকে ইগনোর করার জন্য আমাকে কম্প্যাক্ট করতে হয়। এবার কম্প্যাক্ট করলে কি হয়, সয়েল পার্টিকেলগুলোকে আমি ফোর্স করি, ফোর্স মানে জোর করি যে পার্টিকেলগুলো কাছাকাছি এসো, পার্টিকেলগুলো কাছাকাছি আসে, আসার ফলে কি যে মাঝখানে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের মাঝখানে যে ভয়েডটা ছিল সেই ভয়েডটা বেরিয়ে যায়, মানে বাতাসটা ছিল, বাতাসটা বেরিয়ে যাবে, তার ফলে পার্টিকেলগুলো কাছাকাছি আসছে। এবং এইভাবে এই এই পার্টিকেল টু পার্টিকেলগুলোকে কাছাকাছি আনার জন্য আমি যে জোরটা করছি সেটা কার মাধ্যমে করছি, সাম মেকানিক্যাল এনার্জি। সেটা মেকানিক্যাল এনার্জিটা কি বললাম, মেকানিক্যাল মিনস বিভিন্ন রকম মেকানিক্যাল এনার্জি বললাম, রোলিং, ট্যাম্পিং, ভাইব্রেটিং, নিডিং। তো এটা কি স্ট্যাটিক অথবা ডাইনামিক, দুটো প্রসেস আমি বললাম। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি যে কতটা পরিমাণ কম্প্যাকশন করলাম, এটা আমি কার সাহায্যে মাপতে পাই, এটা আমি মাপি ড্রাই ইউনিট ওয়েটের সাহায্যে। মানে কতটা পরিমাণ সয়েল সলিডস আমি পার ইউনিট ভলিউম সয়েলে, ড্রাই ডেন্সিটি বলতে কি বোঝো, মাস পার ভলিউম, তাহলে আমি কত পার ইউনিট ভলিউমে কতটা পরিমাণ সয়েলকে আমি কাছাকাছি আনতে পারলাম, মানে কত গ্রাম সয়েলকে আমি কাছাকাছি আনতে পারলাম। তো কম্প্যাকশন আমি কতটা করলাম সেটা কিসের হিসাবে মাপি, ড্রাই ইউনিট ওয়েটের হিসাবে মাপি। মানে অ্যামাউন্ট অফ সয়েল সলিডস দ্যাট ক্যান বি প্যাকড ইন অ্যান ইউনিট ভলিউম অফ সয়েল। ডেন্সিটি মানে জানো সবাই মাস বাই ভলিউম, মানে পার ইউনিট ভলিউমে কতটা সয়েলের পার্টিকেলগুলোকে আমি কাছাকাছি আনতে পারলাম। তো কম্প্যাকশন সবসময় মেজার করা হয় কিসে, মনে রাখবে ড্রাই ইউনিট ওয়েটের সাহায্যে। ঠিক আছে, এবার আরও একটা টার্ম তোমরা জানবে যে কনসলিডেশন। তো কম্প্যাকশন আর কনসলিডেশন পুরোপুরি আলাদা, কিন্তু কম্প্যাকশনেও আমরা ভলিউমটা রিডিউস করছি, কনসলিডেশনেও ভলিউমটা রিডিউস করছি। কম্প্যাকশনে আমরা বাতাস বার করছি, আর কনসলিডেশনে কি বেরোচ্ছে বলতো, পোর ওয়াটার বেরোচ্ছে, মানে পার্টিকেলের মধ্যে যে জলটা থাকে সেটা বেরোয় কনসলিডেশনে। ঠিক আছে, তো কম্প্যাকশনে মনে রাখবে ভয়েড থেকে এয়ারটা বেরোয়, আর কনসলিডেশনে ভয়েড থেকে আমার পোর ওয়াটারটা বেরোয়। পোর ওয়াটার বলতে কি, মানে যে ওয়াটারটা আমার সয়েলের ভয়েডের মধ্যে থাকে সেটাকে বলে পোর ওয়াটার। ওয়াটার কন্টেন্ট ইন পোর্স অফ সয়েল, মানে ওয়াটার কন্টেন্ট ইন ভয়েডস অফ সয়েল। ঠিক আছে, তো এটা হলো আমার প্রিন্সিপাল অফ কম্প্যাকশন, মানে কম্প্যাকশন আমরা কি জন্য করছি। তো যেটা বললাম সেটা সবার কাছে ক্লিয়ার, প্রিন্সিপাল অফ কম্প্যাকশন জিনিসটা কি, মানে আমরা ভলিউমটাকে কমাচ্ছি, রিডাকশন এন্ড ভলিউম কি বার করে না, এয়ার বার করে। ঠিক আছে, কার মাধ্যমে না, মেকানিক্যাল এনার্জির মাধ্যমে, সেটা ডাইনামিকও হতে পারে, স্ট্যাটিকও হতে পারে। তো আশা করছি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তো আমি জিনিসটা এবার লিখি। তো প্রিন্সিপাল অফ কম্প্যাকশন, প্রথমে এই জিনিসটা বোঝাই, ধরো একটা ছবি থ্রি ফেজ ডায়াগ্রাম আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো আমার কাছে একটা সয়েল স্যাম্পেল আছে, যার মধ্যে আমার তিনটে, সয়েলের মধ্যে জেনারেলি থ্রি ফেজ ডায়াগ্রাম হয়, মানে সলিডও আছে, ওয়াটারও আছে, এয়ারও আছে। সলিড, ওয়াটার আর এয়ার, এর ভলিউম হচ্ছে V1। ঠিক আছে, এটা হচ্ছে লুজ অবস্থায়, সয়েলটা লুজ অবস্থায়, মানে এটা আমি কম্প্যাকশন করিনি।
বিফোর কম্প্যাকশন। ঠিক আছে, তো আফটার কম্প্যাকশন কি হবে? আফটার কম্প্যাকশনে এয়ারটা থাকবে কিন্তু এয়ারটা কমে যাবে, ভলিউম অফ এয়ারটা রিডিউস হবে। টোটাল ভলিউমটা রিডিউস হবে কিভাবে? না এয়ারের ভলিউমটা কমে গেছে। তাহলে আমার রিডিউস যেটা হবে আমি ডটেড দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমার এই পোর্শনে ছিল আমার কি ওয়াটার, এইটুকু ছিল আমার সলিড, আমি ভলিউমটা ইয়েটা কমিয়ে ফেলেছি, আমি ধরলাম তাহলে এতটা আমার আছে ইয়ে, এই পোর্শনে আমার ছিল সলিড, এটা এই হচ্ছে আমার ছবি। তাহলে আমার কি সলিডটা যেমন ছিল তেমনই আছে, ওয়াটার যেমন ছিল তেমনই আছে, এয়ারের ভলিউমটা আমার কি কমে গেছে, এটা হচ্ছে আমার এয়ার। ঠিক আছে, এবার কতটা কমেছে? না এতটা পরিমাণ কমেছে। যদি কমাটা দেখতে চাও কতটা, এতটা। তো যেটা কমেছে সেটাই আমি লিখবো ডেল ভি দিয়ে। তাহলে এই ডেল ভিটাই হচ্ছে কি রিডাকশন ইন ভলিউম। ঠিক আছে, এই ডেল ভিটাই রিডাকশন ইন ভলিউম, এটা হচ্ছে আমার এয়ারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার এয়ার পার্ট। সাইডে লিখে দিতে পারো যে এয়ার এতটা ছিল, সেখান থেকে কমে এটুকু হয়েছে, এটা হচ্ছে আমার এয়ার পার্টটা। ঠিক আছে, যদি বোঝা না যায় আমি এই জায়গাটা অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমার কি আছে, এয়ার আছে। ছিল আগে কতটা, গোটাটা, এখন কমে কমে গেছে। তাহলে এটা ছিল V1, ভলিউমটা V1 থেকে কত হয়ে গেছে, V2। এটা হচ্ছে আমার V2। রিডাকশন কত তাহলে, V1 মাইনাস V2, সেই পার্টটাই হচ্ছে আমার কি রিডাকশন এন্ড ভলিউম। এটা কি আফটার কম্প্যাকশন। তাহলে কম্প্যাকশনের পরে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা কমে গেছে, এবং কি জন্য কমেছে, না সেখান থেকে এয়ারটা বেরিয়ে গেছে বলে ভলিউমটা কমেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কম্প্যাকশন, এটাই গেল আমার প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। ঠিক আছে, প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। তো এই ছবিটা সবাই লিখে নাও, এঁকে নাও, তারপর আমি প্রিন্সিপাল অফ কম্প্যাকশনটা লেখাবো যেটা বললাম। ঠিক আছে, ছবিটা সবার কাছে ক্লিয়ার? প্রথমে কম্প্যাকশনের আগে সয়েল সলিড, মানে সয়েল স্যাম্পলের মধ্যে সলিড ছিল, ওয়াটার ছিল, এয়ার ছিল। কম্প্যাকশন করলাম, ভলিউম কমে গেল। ভলিউম কেন কমলো? না সয়েল থেকে কিছুটা পরিমাণ এয়ার বেরিয়ে গেল। কতটা পরিমাণ? না ডেল ভি পরিমাণ এয়ার বেরিয়ে গেল। তাহলে সেই ডেল ভি সমান কি, V1 মাইনাস V2 সমানই ডেল ভি। তো সেটাই হচ্ছে আমার কি এয়ার ভয়েড বেরিয়ে গেল, সেটা হচ্ছে আফটার কম্প্যাকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কম্প্যাকশনের আন্ডারে। তো এটা মুছে দাও, নিয়ে প্রিন্সিপাল অফ কম্প্যাকশনটা লিখতে স্টার্ট করো। ঠিক আছে, প্রিন্সিপাল অফ কম্প্যাকশন, এরপর যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। Principle of compaction. Principle of compaction. Usually when আমি যেগুলো বললাম সেটাই লিখবো এবার। Usually when soil is excavated, usually when soil is excavated, usually when soil is excavated from one place, when soil is excavated, soil is excavated from ওয়ান প্লেস, মানে সয়েলটা যখন আমি এক জায়গা থেকে এক্সকাভেট করে আনি, মানে কেটে আনি। ঠিক আছে, এক্সকাভেটেড ফ্রম ওয়ান প্লেস, তারপর সেটা কি ট্রান্সপোর্ট করি, মানে লরিতে করে সেটাকে ভরে আনি, ট্রান্সপোর্টেড অ্যান্ড ডাম্পড। এবার আমি এমব্যাঙ্কমেন্টের কাছে এসে ওটাকে ফেলে রাখি, ডাম্প করি, ডাম্প ইন অ্যানাদার প্লেস। তাহলে এক জায়গা থেকে মাটি এটাকে আনাচ্ছি এবং অন্য জায়গায় সেটাকে ডাম্প করছি, ইন অ্যানাদার প্লেস is dumped in another place, dumped in another place, it is dumped in another place। যখন এটাকে আমি ডাম্প করছি তখন সেটা কি অবস্থায় থাকছে, লুজ অবস্থায় থাকছে। ইট ইজ লুজেন্ট, it is loosened up to a great extent, it is loosened up to a great extent, up to a great extent। বক্তৃতা বটে তোমাদের তখন।
তো আমরা কি করি, যখন সয়েলটাকে এক জায়গা থেকে কেটে এনে, এক জায়গা থেকে আমরা মাটিটাকে কেটে আনি, তারপর সেটাকে ট্রান্সপোর্ট করি ট্রাক্টরের মাধ্যমে, তারপর সেটাকে আমরা যেখানে এমব্যাঙ্কমেন্ট করব সেখানে ডাম্প করি, তখন সেটা কি অবস্থায় থাকে না লুজ অবস্থায় থাকে। ইট ইজ লুজেন আপ টু এ গ্রেট এক্সটেন্ট, মানে এটা প্রচন্ড লুজ অবস্থায় থাকে। লুজ বলতে হালকা, সেটাকে তো আমি এখনো কম্প্যাক্ট করিনি, তো প্রচন্ড লুজ অবস্থায় থাকে। ঠিক আছে, এরপর আমি কি করি, এই লুজ অবস্থায় কি মানে লুজ অবস্থায় মানে কম্প্যাক্ট করা হয়নি, মানে আনকম্প্যাক্টেড। ফিল করছি মানে কি, ওই জায়গায় আমি এই মাটিটা এনে ফিল করব, এমব্যাঙ্কমেন্টে নিয়ে এসেছি ফিল করার জন্যই তো। তাহলে এটা কি অবস্থায় আছে এখন, আনকম্প্যাক্টেড অবস্থায় আছে। তো ইন অ্যান আনকম্প্যাক্টেড ফিল, মানে যে মাটিটা আমি কেটে আনলাম ফিল করার জন্য সেটা তো আনকম্প্যাক্ট অবস্থায় আছে, তাই লিখছি ইন অ্যান আনকম্প্যাক্টেড ফিল। ফিল করার জন্য যেহেতু কেটে নিচ্ছি তাই ফিল। আনকম্প্যাক্টেড মানে কেন, যেহেতু আমি এখন অব্দি কম্প্যাকশন করিনি। ইন অ্যান আনকম্প্যাক্টেড ফিল দ্য ভয়েড রেশিও, কি হয়, ভয়েড রেশিওটা অনেকটা বেশি হয়। দ্য ভয়েড রেশিও ইজ রিলেটিভলি হাই, ভয়েড রেশিওটা আমার অনেকটা বেশি হয়। ঠিক আছে, অ্যান্ড দ্য করেসপন্ডিং ডেন্সিটি ইজ লো, এবং ডেন্সিটিটাও আমার অনেকটা কম হয়, হয়তো। অ্যান্ড দ্য করেসপন্ডিং ডেন্সিটি ইজ লো, ডেন্সিটিটাও আমার অনেকটা কম হয়। তাহলে ভয়েড রেশিও বেশি আর ডেন্সিটি অনেকটা কম লুজ অবস্থায়, তাই তো। তাহলে শিয়ার স্ট্রেংথটাও কম হবে। কনসিকুয়েন্টলি the shearing strength of uncompacted soil is low. Uncompacted soil is low. আর কি বেশি হয়, while its permeability is high. পারমিবিলিটি বলতে জল ভেদ করার ক্ষমতা। যদি লুজ সয়েল হয় তাহলে সহজে জল ঢুকতে পারবে, অ্যান্ড পারমিয়েবিলিটি ইজ হাই। তাই দেখতে পাচ্ছি কি, আনকম্প্যাক্টেড ফিলের ভয়েড রেশিও বেশি, ডেন্সিটি কম, আবার শিয়ারিং স্ট্রেংথ বেশ কম, পারমিয়েবিলিটি বেশি। ঠিক আছে, তো এবার হচ্ছে স্ট্রাকচার। যদি এবার এইরকম কোনো একটা আনকম্প্যাক্টেড ফিলের ওপর আমি একটা স্ট্রাকচার করি তাহলে কি সেটেলমেন্ট হয়ে যাবে, স্ট্রাকচারটা সেটেলমেন্ট মানে বসে যাবে। সেটাই বলছি, স্ট্রাকচার অন সাচ এ ফিল, মানে এরকম কোনো ফিল, মানে আনকম্প্যাক্ট অবস্থায় থাকা এরকম ফিল, এর ওপরে যদি যে কোনো স্ট্রাকচার, রোড করতে পারো, বাড়ি করতে পারো, যাই করবে তার সেটেলমেন্ট ঘটবে এবং সেখানে ক্র্যাক দেখা যাবে। যেহেতু সেটেলমেন্ট হবে সেহেতু ক্র্যাক দেখা যাবে, তো সেটাই লিখছে স্ট্রাকচার অন সাচ এ ফিল বলতে এই আনকম্প্যাক্টেড ফিল, on such a field may crack বলতে ফাটল, এক্সটেন্সিভলি প্রচুর পরিমাণে ফাটল দেখা যেতে পারে। কিসের জন্য না, ডিউ টু নন ইউনিফর্মিটি অফ সেটেলমেন্ট, আলাদা রকম বিভিন্ন সেটেলমেন্টের জন্য। নন ইউনিফর্মিটি বলতে আলাদা আলাদা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেটেলমেন্ট দেখা যাবে ডিউ টু নন ইউনিফর্মিটি অফ সেটেলমেন্ট। তাহলে যদি আমাকে বলে যে যদি আমি আনকম্প্যাক্টেড ফিলে কোনো একটা স্ট্রাকচার তৈরি করি তাহলে কি দেখা যাবে না, ক্র্যাক দেখা যাবে। ক্র্যাকটা কেন দেখা যাবে না, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য বা নন ইউনিফর্মিটি অফ সেটেলমেন্টের জন্য ক্র্যাক দেখা যাবে। ঠিক আছে, দেয়ারফর সেই জন্য আমার কিসের দরকার, সেই জন্য আমার কম্প্যাকশনের দরকার। দেয়ারফর কম্প্যাকশন আমরা এমনি করি না, এই জন্য করি। দেয়ারফর ইট ইজ নেসেসারি to artificially compact the fill, এই জন্য আমাদের দরকার ফিলটাকে কম্প্যাক্ট করার দরকার আছে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, ইউজুয়ালি সয়েল ইজ এক্সকাভেটেড ফ্রম ওয়ান প্লেস, ট্রান্সপোর্টেড অ্যান্ড ডাম্পড ইন অ্যানাদার প্লেস। It is loosened up to a great extent. In an uncompacted field, the void ratio is relatively high and the corresponding density is low,
Consequently, the shearing strength is uncompacted soil is low while its permeability is high. On many crack, C-R-A-C-K, crack, ঠিক আছে, a structure on such a field may crack extensively, may crack, not many, many তো কোথাও লিখিনি. A structure on such a field may crack extensively due to non-uniformity of settlement. Therefore, it is necessary artificially to compact the field. বোঝা গেছে? তাহলে এই কারণে যদি আমি আনকম্প্যাক্টেড ফিলে করি তাহলে এই জিনিসগুলো দেখা যেতে পারে. তো সেই কারণে আমাদের কম্প্যাকশন করতে হবে. মানে আনকম্প্যাক্টেড ফিলে করলে আমাদের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট দেখা যাবে. ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের ফলে আমার ক্র্যাক দেখা যাবে স্ট্রাকচারের মধ্যে. সেটা আমি যাই করি, রোড করি, বাড়ি করি, যে কোনো স্ট্রাকচার করলে. ঠিক আছে? তো এই জন্য আমাদের কম্প্যাকশনের দরকার আছে. ঠিক আছে? তো সয়েল কম্প্যাকশনে আমরা কি করি জেনারেলি, তো সেটা আমি বলি. ওকে, সবার ক্লিয়ার? হয়তো হয়তো তোমাদের নেটওয়ার্কে কিছু প্রবলেম চলছে. ঠিক আছে? তো ভয়েস তো খুব ভালো করেই আসার কথা, কারণ আমি এখন কারেন্ট নেই এবং কারেন্ট না থাকার ফলে ফ্যানের আওয়াজও নেই, সেই জন্য ভয়েসটা খুব ভালো করে আসারই কথা. ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে. এবার আমরা হচ্ছে কম্প্যাকশনে তাহলে আমরা এমন কি করি, যেটা বললাম সেটাই লিখবো. তো মুছে দিলাম কম্প্যাকশন দরকার, আমি বললাম, তাহলে আমি কম্প্যাকশন করব. তো কম্প্যাকশন, সো compaction is the process, compaction is the process where soil particles, compaction is the process where soil particles, soil particle গুলোকে কি করা হয় আর forced, soil particles are forced, মানে soil particle কে আমি জোর করছি. কিসে জোর করছি না, টু প্যাক, মানে কাছাকাছি আসতে, টু প্যাক মোর ক্লোজলি, কাছাকাছি আসতে আমি জোর করছি. এবার জোরটা আমি কিসের মাধ্যমে করছি না, মেকানিক, মোর ক্লোজ বাই মেকানিক্যাল মিনস, বা মেকানিক্যাল মিনসের মাধ্যমে কি ভয়েডটাকে রিডিউস করছি বাই রিডিউসিং এয়ার ভয়েডস. তাদের মাঝখানে একটা সয়েল পার্টিকেলের মাঝখানে, একটা দুটো সয়েল পার্টিকেলের মাঝখানে যে এয়ার ভয়েডসটা ছিল সেই এয়ার ভয়েডটাকে বার করে দিয়ে সয়েল পার্টিকেলগুলোকে কাছাকাছি আসতে আমি জোর করছি বাই রিডিউসিং এয়ার ভয়েডস. ঠিক আছে? দিস ক্যান বি অ্যাচিভ, মানে এটা আমি কিভাবে অ্যাচিভ করছি বললাম, মেকানিক্যাল মিনস. দিস ক্যান বি অ্যাচিভড by applying some mechanical energy, ঠিক আছে? এই মেকানিক্যাল এনার্জি কি, স্ট্যাটিক or dynamic on soil field, by mechanical energy on soil field. ঠিক আছে? এবার হচ্ছে আমরা যে সয়েলটা কম্প্যাক্ট করলাম, তো আমি সেটা কি করে বুঝবো, সেটা আমরা বুঝবো ডেনসিটির রেসপেক্টে. ঠিক আছে? তো দ্য ডিগ্রি অফ কম্প্যাকশন ওই কথাটাকে বলে. আমি কম্প্যাকশন কতটা করছি সেভাবে কি করে বুঝবো, সেই কম্প্যাকশনের কতটা মাত্রা বা কতটা আমি কম্প্যাকশন করলাম সেটাকে বলে ডিগ্রি অফ কম্প্যাকশন. ঠিক আছে? জ্বর আমি কি করে বুঝি, আমার যখন জ্বরের শরীরের টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, আমার যখন শরীরের টেম্পারেচার 98.48 ফারেনহাইটের থেকে বেশি হয়, তখন আমি বুঝতে পারি জ্বর এসছে. ঠিক আছে? সেই রকমই কোনো একটা সয়েল যে কম্প্যাকশন হয়েছে সেটা কি করে বুঝবো, সেটাকে আমি বুঝবো ডেনসিটির মাধ্যমে. তো জ্বরের যে ইউনিটটা, মানে কম্প্যাকশনের যে ইউনিটটা, সেটাকেই বলছে, মানে কম্প্যাকশন কতটা হলো সেটাই বোঝায় ডিগ্রি অফ কম্প্যাকশন দিয়ে. ঠিক আছে? হ্যাঁ, লেফট করে যা, তুই লেফট করে যাবি. তো দ্য ডিগ্রি অফ কম্প্যাকশন, the degree of compaction of a soil, the degree of compaction of a soil is measured
of a soil is measured in terms of dry unit weight. ড্রাই ইউনিট ওয়েট, ঠিক আছে? তাহলে সয়েলটা কতটা কম্প্যাক্ট হয়েছে সেটা আমরা ড্রাই ইউনিট ওয়েটের সাপেক্ষে বুঝতে পারি। মানেটা কি? মানেটা হচ্ছে ইউনিট ওয়েট মানে যেন ওয়েট বাই ভলিউম, মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সয়েল সলিড, ইট মে বি মাস অর ইট মে বি ওয়েট, দ্য অ্যামাউন্ট অফ সয়েল সলিড, এটা মাসেও হতে পারে ওয়েটও হতে পারে, দ্য অ্যামাউন্ট অফ সয়েল সলিডস দ্যাট ক্যান বি প্যাকড, মানে যেটাকে আমি কাছাকাছি আনতে পারবো, দ্যাট ক্যান বি প্যাকড, কি বলেছিলাম, in an unit volume of soil, in a unit volume of soil। তা দেখতে পাচ্ছ ওয়েট বাই ভলিউম তবেই ডেন্সিটি, ঠিক আছে? তো এটা গেল আমার প্রিন্সিপাল অফ কম্প্যাকশন, ঠিক আছে? আমি এবার বলেছি কম্প্যাকশন আর কনসলিডেশন দুটো আলাদা জিনিস। কম্প্যাকশনেও আমার ভলিউমটা রিডিউস হয়, কনসলিডেশনেও ভলিউমটা রিডিউস হয়, কিন্তু কম্প্যাকশনের ভলিউমটা রিডিউস হয় কিসের জন্য? না এয়ার ভয়েডটা বেরিয়ে যাওয়ার জন্য। আর কনসলিডেশনে ভলিউমটা রিডিউস হয় কি জন্য? না পোর ওয়াটারটা বের হওয়ার জন্য, ঠিক আছে? তো এটা কেন আমার প্রিন্সিপাল অফ কম্প্যাকশন। তাহলে প্রিন্সিপাল অফ কম্প্যাকশনটা তোমাদের কাছে ক্লিয়ার? বা ডিগ্রি অফ কম্প্যাকশন কি, কম্প্যাকশন কতটা হচ্ছে সেটা মাপারই নাম হচ্ছে ডিগ্রি অফ কম্প্যাকশন। এবার হচ্ছে আমরা পড়বো কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে পার্থক্য কি। যদিও আমরা কনসলিডেশন আলাদা করে পড়বো, তবুও আমরা কম্প্যাকশন আর কনসলিডেশনের পার্থক্য পড়বো। তার আগে আমি অ্যাডভান্টেজেস অফ কম্প্যাকশনটা পড়ে নেবো, ঠিক আছে? এরপর আমি পড়ি অ্যাডভান্টেজ অফ কম্প্যাকশন, তারপর আমরা জানবো যে কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে পার্থক্যটা কি। এবার আমি কথাটা বললাম যে কোর্স গ্রেন সয়েলের জন্য ডাইনামিক কম্প্যাকশন আর ফাইন গ্রেন লেস পারমিয়েবল ফাইন গ্রেন সয়েলের জন্য স্ট্যাটিক কম্প্যাকশন। তো স্ট্যাটিক কম্প্যাকশন বলতে জেনারেলি কোনো স্ট্যাটিক প্রেসার অ্যাপ্লাই করা, আর ডাইনামিক কম্প্যাকশন বলতে ভাইব্রেটিং ব্যাপারটা আসবে, ঠিক আছে? তো ডাইনামিক কম্প্যাকশন বললে ভাইব্রেশন কথাটা আসবে, আর স্ট্যাটিক কম্প্যাকশন বলতে স্ট্যাটিক প্রেসারটা আসবে। তো এই কথাগুলো মনে রাখবে, ঠিক আছে? এবার আমি চলে আসি অ্যাডভান্টেজেস অফ কম্প্যাকশন। কম্প্যাকশন করার ফলে আমি কি কি সুবিধা পাবো, ঠিক আছে? আশা করছি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার চলে আসি আমি অ্যাডভান্টেজেস অফ কম্প্যাকশন। অ্যাডভান্টেজেস অফ কম্প্যাকশন, তাহলে যদি আমি প্রপার কম্প্যাকশন করি তাহলে সয়েল মাসের কি কি অ্যাডভান্টেজ হবে। তাহলে প্রপার কম্প্যাকশন অফ সয়েল মাস লিড টু, মানে প্রপার কম্প্যাকশন অফ সয়েল মাস এই জিনিসগুলো করে। কি কি জিনিসগুলো করে? এক নম্বর, তাই লিখবে যে প্রপার কম্প্যাকশন অফ সয়েল মাস লিড টু, এক নম্বর হচ্ছে ইনক্রিজ ইন শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। এক নম্বর করে কি? ইনক্রিজ ইন শিয়ার স্ট্রেংথ অফ সয়েল, সয়েলের শিয়ার স্ট্রেংথ থেকে বাড়িয়ে দেয়। দু নম্বর কি করে? ইমপ্রুভ স্টেবিলিটি অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। ইমপ্রুভ স্টেবিলিটি অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। বিয়ারিং ক্যাপাসিটি বলতে লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সয়েল, সয়েলটা কতটা লোড নিতে পারবে। আর স্টেবিলিটি বলতে স্টেবল হবে সয়েলটা, কোনো সেটেলমেন্ট দেখা যাবে না। দু নম্বর। তিন নম্বর হচ্ছে কি? তিন নম্বর হচ্ছে রিডাকশন ইন কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমেবিলিটি অফ সয়েল। রিডাকশন ইন কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি বলতে সয়েলের ভলিউম চেঞ্জ হবে না। কম্প্যাকশন যদি একবার করা হয়ে যায় সয়েলের আর ভলিউম চেঞ্জ হবে না, সেটার ভলিউম চেঞ্জটাকে কমাবে। রিডাক্ট মানে কমিয়ে দেওয়া,
কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি বলতে কি, সয়েলের মধ্যে জল সহজে প্রবেশ করতে পারবে না। তাহলে রিডাকশন ইন কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি অফ সয়েল। তাহলে সয়েলের কি, কম্প্রেসিবিলিটি মানে ভলিউম চেঞ্জ ফেনোমেনা, আর পারমিয়াবিলিটি মানে এবিলিটি টু পেনিট্রেট ওয়াটার। এই দুটো প্রপার্টি কি কমে যাবে, এই দুটো প্রপার্টি যত কম হবে তত সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি ভালো হবে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি, ইনক্রিজ ইন লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সয়েল সাবগ্রেড। তো আমি বলছি, পয়েন্ট আমি ব্যাখ্যা করছি। ইনক্রিজ ইন লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সয়েল সাবগ্রেড। সয়েল সাবগ্রেড, তাহলে এবার জানতে হবে যে লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কার, সয়েল সাবগ্রেড। এবার সয়েল সাবগ্রেড কথাটা কি, আমরা যখন রাস্তা তৈরি করি না, তখন রাস্তার যে একদম বটম লেয়ার সেটাকে বলে সাবগ্রেড, মানে যে মাটিটা ফিল করি একদম তলাতে সেটাকে বলে সয়েল সাবগ্রেড। তো রাস্তার যেটা তৈরি করতে সব থেকে নিচের বটম মোস্ট লেয়ারটাকে বলে সাবগ্রেড, তার উপরে সাব বেস, তার উপরে বেস কোর্স, তার উপরে বেস কোট। মানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পেভমেন্ট বা বেস কোট, মানে প্রাইম কোট দেওয়ার, কোটিং দেওয়ার পর যেটা দেখতে পাই সেটা হচ্ছে বেস কোট। একদম নিচে রাস্তা তৈরির বটম মোস্ট লেয়ারটাকে বলে সাবগ্রেড। সেই সাবগ্রেডের লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় যদি আমি ভালোভাবে কম্প্যাকশন করি। ঠিক আছে, তো এটা গেল 4 নম্বর। আর 5 নম্বর কি, সেটেলমেন্ট হবে না। সেটেলমেন্ট মানে বসে যাওয়া। ধরো স্ট্রাকচারটা একটা হাইটে ছিল, হঠাৎ বসে গেছে, তো মাটি মানে অনেকটা নেমে যায়, তো সেটাকেই বলে সেটেলমেন্ট। ঠিক আছে, তো প্রিভেনশন অফ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, প্রিভেনশন মানে প্রতিরোধ করে, প্রিভেনশন অফ সেটেলমেন্টস, প্রিভেনশন অফ সেটেলমেন্টস, সেটেলমেন্ট হতে দেয় না। আর আর কি হতে দেয় না, না সহজে ভলিউম চেঞ্জ হতে দেয় না সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজের ফলে। অ্যান্ড আনডিজায়ারেবল, যেটা এখানেই ছিল অলরেডি, কম্প্রেসিবিলিটিতেই ছিল, তবু লিখে দিলাম, প্রিভেনশন অফ সেটেলমেন্টস অ্যান্ড প্রিভেনশন অফ আনডিজায়ারেবল ভলিউম চেঞ্জেস থ্রু সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ, থ্রু সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ। সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজও হতে দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, কম্প্যাকশন করার কারণ। ঠিক আছে, ঠিক আছে, তো এগুলো অ্যাডভান্টেজ অফ কম্প্যাকশন। তাহলে অ্যাডভান্টেজেস অফ কম্প্যাকশন সবার কাছে ক্লিয়ার, কি জন্য আমরা কম্প্যাকশন করছি বা কম্প্যাকশন করার পর আমাদের কি কি সুবিধা পাচ্ছি, কম্প্যাকশন করার পর কি কি সুবিধা পাচ্ছি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি চলে আসবো কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে পার্থক্যতে। ঠিক আছে, ওকে, এবার আমি চলে আসি ডিফারেন্সেসে। কম্প্যাকশন আর কনসলিডেশন, ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা। লাস্ট পয়েন্টটা আর একবার বলছি, লাস্ট পয়েন্টে ছিল যে প্রিভেনশন অফ সেটেলমেন্ট, সেটেলমেন্ট হতে বাধা দেয়। মানে সেটেলমেন্ট মানে কি, ধর আমার ঘরের একটা 4টে কোণ আছে, 4টে কোণের মধ্যে একটা কোণ বসে গেল, মানে নেমে গেল, হঠাৎ মাটিতে বসে গেল। তো একটা কোণ ধরো বসলো 10 মিলিমিটার, আর একটা কোণ বসলো ধরো 20 মিলিমিটার। তাহলে একটা কোণ বসলো 10 মিলিমিটার আর একটা বসলো 20 মিলিমিটার, তাহলে সেই জন্য ওই যে সেটেলমেন্ট ওটাকে বলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। ঠিক আছে, আর একটা বললাম প্রিভেনশন অফ সেটেলমেন্ট আর অ্যান্ড আনডিজায়ারেবল ভলিউম চেঞ্জ থ্রু সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ। যদি আমরা কম্প্যাকশন করে দিই তাহলে সোয়েলিং আর শ্রিঙ্কেজের জন্য সয়েলের যে ভলিউম চেঞ্জটা হয় সেটা হবে না। ঠিক আছে,
সোয়েলিং আর শ্রিঙ্কেজের ফলে কি হয়, জেনারেলি ভলিউম চেঞ্জ হয়। তো সোয়েলিং হলে কি হয়, মাটিটা ফুলে যায়, ফুলে গেলে কি ভলিউম বেড়ে গেল। আর শ্রিঙ্কেজ হলে কি হয়, শ্রিঙ্কেজ হলে মাটির ভলিউমটা, ওতেও ভলিউম চেঞ্জ হয়। সোয়েলিং কথাটা শ্রিঙ্কেজ কথাটা তো একই, সোয়েলিং এর ফলে শ্রিঙ্কেজ হয়। তো সোয়েলিং মানে ফুলে যায়, ফুলে যাওয়ার ফলে ভলিউম চেঞ্জ ফেনোমেনাটাই তো শ্রিঙ্কেজ। তো সেটাই হবে না যদি আমি কম্প্যাকশন করি। ক্লিয়ার অন্তরা? তো সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজের ফলে যে ভলিউম চেঞ্জটা হয় সেটা কম্প্যাকশন করলে হবে না, প্রিভেন্ট হয়ে যাবে, প্রিভেনশন মানে প্রতিরোধ হয়ে যাবে যদি আমরা কম্প্যাকশন করে নিই। তো ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার আমি চলে আসবো ডিফারেন্সেস বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসোলিডেশন। দেখো কম্প্যাকশনে আমার কি ছিল, কটা কথা বলে নি, তারপর আমি ডিফারেন্সটা দেখাচ্ছি। আমি হেডিংটা করে দিচ্ছি, ডিফারেন্সেস বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসোলিডেশন। ঠিক আছে, এবার হচ্ছে একদিকে ধরো কম্প্যাকশন হেডিং করবে, আর একদিকে হবে কনসোলিডেশন। একদিকে কম্প্যাকশন, একদিকে কনসোলিডেশন। এবার কম্প্যাকশন কি বলেছিলাম, কম্প্যাকশন ছিল রিডাকশন ইন ভলিউম অফ এয়ার ভয়েডস এট এ গিভেন ওয়াটার কন্টেন্ট। মানে আমার কি ছিল, ভলিউমটা রিডাকশন হচ্ছিল, কিসের জন্য না, সয়েল থেকে এয়ার ভয়েড বেরিয়ে যাচ্ছিল। এবার দেখো কম্প্যাকশনের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল, কম্প্যাকশনের ক্ষেত্রে যে সয়েলটা ছিল সেটা ছিল, দেখো মনে করে দেখো, আমার পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল ছিল। মানে কি, সয়েলের মধ্যে সয়েলও ছিল, ওয়াটারও ছিল, এয়ারও ছিল, ঠিক আছে, পার্সিয়ালি স্যাচুরেটেড। কিন্তু কনসোলিডেটেড ক্ষেত্রে সয়েল স্যাম্পেল যেটা হবে সেটা ফুললি স্যাচুরেটেড হবে, মানে সয়েলের মধ্যে কোনো এয়ার থাকবে না। ঠিক আছে, তো এই কথাটা মনে রাখবে, কম্প্যাকশনের ক্ষেত্রে যে সয়েলটা সেটা হচ্ছে পার্সিয়ালি স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড। ঠিক আছে, কিন্তু কনসোলিডেশনের ক্ষেত্রে যে সয়েলটা হবে সেটা ফুললি স্যাচুরেটেড। মানে কম্প্যাকশনের ক্ষেত্রে সয়েলের মধ্যে সয়েল, ওয়াটার, এয়ার তিনটে থাকতে পারে, অথবা সয়েল আর এয়ার দুটো থাকতে পারে। কিন্তু কনসোলিডেশনের ক্ষেত্রে কখনোই এয়ার থাকা চলবে না, সয়েলের ক্ষেত্রে সয়েলই থাকবে আর এয়ার থাকবে। ঠিক আছে, শ্রিঙ্কেজ মানে কুচকে যায় না, শ্রিঙ্কেজ মানেটা হচ্ছে ভলিউম চেঞ্জ। ঠিক আছে, শ্রিঙ্কেজ মানে হচ্ছে ভলিউম চেঞ্জ। ঠিক আছে, তো মনে রাখবে কথাটা, কনসোলিডেশনের ক্ষেত্রে সয়েলের দুটো, মানে সয়েলের দুটো কি বলবো, থ্রি ফেজ, সয়েলের দুটো ফেজ, সবসময় সয়েলের মধ্যে সলিড থাকবে আর ওয়াটার থাকবে। সেই ওয়াটার যেটা ছিল, ধরো কনসোলিডেশনের ক্ষেত্রে আমি যদি দেখাই একটা ছবি এঁকে, থ্রি ফেজ ডায়াগ্রাম, ধরো এটা থ্রি ফেজ ডায়াগ্রাম কনসোলিডেশনের জন্য, তাহলে কি থাকবে, ধরো এটা হচ্ছে আমার সলিডটা আর এটা হচ্ছে ওয়াটারটা, এর ভলিউমটা হচ্ছে আমার V1। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর কনসোলিডেশন, বিফোর কনসোলিডেশন। ঠিক আছে, এবার যদি এটা কনসোলিডেশন করি, কি ওয়াটারটা কমে যাচ্ছে, তাহলে চেঞ্জ ইন ভলিউম অফ ওয়াটার, মানে ধরো এই পরিমাণ অবধি ছিল, সেটা কমে গিয়ে এইখানে নেমে এসছে। ঠিক আছে, তাহলে ওয়াটারের ভলিউমটা এতটা কমে গেছে, আর বাকিটা যেমন ছিল সলিড থাকবে। ঠিক আছে, এই পরিমাণ আমার কি ভলিউম চেঞ্জ হয়েছে, মানে এই পরিমাণ ভলিউম আমার কি রিডাকশন হয়েছে, V1 থেকে আমার কি হয়ে গেছে V2। এটা হচ্ছে আমার কি ওয়াটার, আর এটা হচ্ছে আমার কি সলিড। ঠিক আছে, তো এটা হচ্ছে কনসোলিডেশন ক্ষেত্রে আফটার কনসোলিডেশন। তাহলে কনসোলিডেশনের ফলে কি জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ সলিড আর ওয়াটার দুটো ইয়ে আছে, তাহলে টু ফেজ ডায়াগ্রাম, মানে সয়েলটা ফুললি স্যাচুরেটেড হবে, সয়েলের মধ্যে কোনো এয়ার থাকা চলবে না। কম্প্যাকশনের ক্ষেত্রে সয়েলটা আনস্যাচুরেটেড হতে পারে, মানে ওয়াটার থাকতেও পারে আবার নাও থাকতে পারে, পার্সিয়ালি স্যাচুরেটেড হতে পারে। ঠিক আছে, এটা গেল কনসোলিডেশনের ক্ষেত্রে, তো এই জিনিসটা বলার দরকার ছিল, বললাম। আর বুঝতে পেরেছো নিশ্চয়ই, কম্প্যাকশনের ক্ষেত্রে সয়েলের যে ভলিউম চেঞ্জটা হয় সেটা কিসের জন্য হয় না, এয়ারটা বেরিয়ে যায় বলে।
রিডাকশন অফ এয়ার ভয়েডস এট এ গিভেন ওয়াটার কন্টেন্ট, তাতে ওয়াটার কন্টেন্ট থাকে নিশ্চয়ই কিছু একটা, ঠিক আছে। তো আমি প্রথমে যে এঁকেছিলাম সেখানে কিছু তো একটা ওয়াটার ছিল, তো একটা গিভেন ওয়াটার কন্টেন্ট। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে জলটা বেরিয়ে যাচ্ছে, মানে রিডাকশন অফ ভলিউম রিডাকশন ডিউ টু এক্সপালশন অফ পোর ওয়াটার ফ্রম ভয়েডস, ভয়েড থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি হতে পারে, সয়েল কম্প্যাকশনটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, মানে কিছুক্ষণের মধ্যে ঘটে যায়, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ঘটে যায়। কম্প্যাকশন যে প্রসেসটা সারা 1 বছর ধরে তো আর মাটিটাকে কম্প্যাক্ট করে না রোলার চালিয়ে চালিয়ে, 1 দিন বা 2 দিন করে, তো এটা খুব ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনন, মানে তাড়াতাড়ি ঘটে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম কনজিউমিং, মানে টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনন, মানে অনেক বছরের পর বছর কনসলিডেশন হতে থাকে। এবং কনসলিডেশনটা কি, কনসলিডেশনটা একটা ন্যাচারাল প্রসেস, আর হোয়ারাস কম্প্যাকশনটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস, ঠিক আছে। আর যদি জানতে চাও বলতে গেলে, ইম্পর্টেন্ট বলতে গেলে, কম্প্যাকশনের স্পেসিফিক কিছু টেকনিক আছে, হোয়ারাস কনসলিডেশনের কোনো টেকনিক নেই, জাস্ট স্ট্যাটিক লোড দিয়ে দিলে কনসলিডেশন হয়ে যায়। তো ঠিক আছে, তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তো এই পয়েন্টগুলো মনে রাখবে। কম্প্যাকশন আর কনসলিডেশন এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইন্টারভিউ, ইন্টারভিউতে কম্প্যাকশন আর কনসলিডেশনের পার্থক্যটা খুব ধরে, ঠিক আছে। তো যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এক এক করে। 1 নম্বর পয়েন্ট, রিডাকশন ইন ভলিউম লিখে দিচ্ছি, ভলিউম রিডাকশন, ভলিউম রিডাকশন, ভলিউম রিডাকশন ডিউ টু expulsion of air voids due to expulsion of air voids at a given water content, ঠিক আছে। এটা ক্ষেত্রে হবে কি, ভলিউম রিডাকশন ডিউ টু expulsion of due to expulsion of pore water, due to pore water from voids। এটা ক্ষেত্রে সয়েলটা কি হতে পারে, এটা ক্ষেত্রে সয়েলটা হয় আনস্যাচুরেটেড নয় পার্সিয়ালি স্যাচুরেটেড, ঠিক আছে। তো সয়েল ইজ অলওয়েজ পার্সিয়ালি স্যাচুরেটেড, মানে জল থাকতেও পারে, অর আনস্যাচুরেটেড, মানে জল নাও থাকতে পারে। এটার ক্ষেত্রে কি হবে, সয়েল ইজ অলওয়েজ ফুললি স্যাচুরেটেড, সয়েল ইজ কমপ্লিটলি স্যাচুরেটেড, মানে এর মধ্যে কোনো এয়ার থাকবে না। 2 নম্বর গেল। 3 নম্বর কি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনা, ইনস্ট্যান্টেনিয়াস মানে খুব তাড়াতাড়ি ঘটে ফেনোমেনন। আর এটা ক্ষেত্রে হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা, টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা, ঠিক আছে। আর কি, আর মনে রাখতে পারো স্পেসিফিক কম্প্যাকশন টেকনিক, এটার মধ্যে অনেক টেকনিক আছে। স্পেসিফিক কম্প্যাকশন টেকনিক্স আর ইউজড, বিভিন্ন টেকনিকে কম্প্যাকশন করা হয় যেগুলো আমরা জানবো, যেগুলো আমি বলেছি, রোলিং, ট্যাম্পিং, ভাইব্রেটিং, নিডিং, স্পেসিফিক কম্প্যাকশন টেকনিক্স আছে। আর এটার ক্ষেত্রে কোনো টেকনিক নেই, জাস্ট লোডটা বসিয়ে দাও, স্ট্যাটিক লোড বাই স্ট্যাটিক লোড প্লেসড অন সয়েল, এটার উপর সয়েলের উপর জাস্ট লোড দিয়ে দাও, বা স্ট্যাটিক লোড প্লেসড অন সয়েল। এটা কি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস, আর্টিফিশিয়াল আমরা করি, আর এটা কি ন্যাচারাল, অটোমেটিক হয়, ঠিক আছে। তো এই হলো আমার কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে ডিফারেন্স। কনসলিডেশনে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভলিউম রিডাকশন
ডিউ টু এক্সপালশন অফ পোর ওয়াটার ফ্রম ভয়েডস, জলটা বেরিয়ে যাওয়ার ফলে যে ভয়েডস এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাওয়ার ফলে যে ভলিউমের রিডাকশন হয় সেটাকে বলি কনসলিডেশন, এবং ভয়েডের মধ্যে যে এয়ারটা থাকে সেই এয়ারটা বেরিয়ে যাওয়ার জন্য ভলিউমের মধ্যে যে রিডাকশন হয় সেটাকে বলি কম্প্যাকশন। ক্লিয়ার? তো এই হলো আমার কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে ডিফারেন্স। সবার কাছে ক্লিয়ার কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে ডিফারেন্স? ঠিক আছে, তো আমি ক্লাসটা এখানে আজকেই শেষ করলাম। কারেন্ট নেই, প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে, আর নেটওয়ার্কের অবস্থাও সেরকম ভালো নয়। তো আমি ক্লাসটা আজকে শেষ করলাম। নেক্সট দিন আবার ক্লাস নেবো, নেক্সট দিন হয়তো আরও একটু বেশিক্ষণ পড়াবো, 2 ঘন্টা 10-15 মিনিট পড়াবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। কালকে আবার তোমাদের ক্লাস আছে মঙ্গলবার, কালকে তোমাদের 12:30 থেকে ক্লাস নেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই, থ্যাংকস দ্য লর্ড, ভালো করে পড়াশুনো করো। ঠিক আছে, তো চলো, বাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে, চলো, বাই।